কি কোন রোগী ট্রিটমেন্ট করানো যাবে নি? হ্যাঁ, কোরবানির বাইর কতদিন আছে? কোরবানিদের বাইর কতদিন? 16 দিন। 16 দিন। তো ঠিক মতন কোরবানির প্যাকে দুইটা সেল করতে পারলে কোম্পানি গরু কিনার টাকার ব্যবস্থা করে দেয়। ঠিক কন? এই যে বায়োনিউট্রি স্প্রে একটা, এটার গুণাগুণ সম্বন্ধে প্রোডাক্ট ডেমনস্ট্রেশন নিয়ে সানি ভাই কথা বলছে। আর এই প্রোডাক্টটা যদি আমরা মাথায় নিয়ে যদি এরকম স্পেশাল কয়েকজন রোগীর কাছে সেল করতে পারি, কন 3টা সেল করলে কত? 18,000 টাকা, 318 প্রায় 19-20-21,000 টাকার মতন হয়ে যায়। তার মানে ছোটো মাটো শরীরে একটা দেন যাবো তো কমপক্ষে 3জন বা 5জন রুগী ধরেন বায়োনিউট্রি স্প্রেটা সেল করবেন মানে কোরবানের আগে জিম খেয়েছে, এটা সম্বন্ধে আরও কিছু নলেজ নেই। এটা ক্যান্সারের প্রাইমারি স্টেপও যদি হয়, সেই ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা এই প্রোডাক্টের ভিতরে আছে। মুখের লালার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার বা ক্ষমতা রাখছে যেটা আমাদের হজম প্রক্রিয়া এবং দেহটাকে বাঁচায় রাখার জন্য ব্যাপক কাজ করে থাকে। যখন আমরা জিহ্বার নিচে একটা স্প্রে করবো, 5 মিনিট যখন ধরে রাখবেন, আপনার মুখটা পুড়ে যাবে, লালা উৎপাদন হবে, অটোমেটিকলি লালা উৎপাদন হয়ে যাবে। আর এই লালাটা যখন আপনি অ্যালকালাইন মিশানো পানি পান করবেন, দেখা যাচ্ছে আপনার পুরো শরীরে স্টিম সেলের পরে নিউট্রিশন সেল, ওই সেলটাকেও সতেজ করার জন্য, সক্রিয় করার জন্য আমার বায়োনিউট্রি স্প্রেটা কাজ করবে। তাহলে আমি এত মূল্যবান একটা জিনিস আমার খাড়ের নিচে পড়ে রয়েছে, সোরাবেড়া ঘরে ঢুকছে, কিন্তু ফাতিল টাতিল যা আছে শার্ট প্যান্ট এগুলো হলো সে চলে যায়, পুষ্টি পাথর পড়ে রয়েছে খাড়ের নিচে, এটা ধরে না, এত তো এটা জানে না। তো আমাদের এত পণ্যের মধ্যে এত সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট যেহেতু কোম্পানি দিয়ে রেখেছে, এটা সম্বন্ধে আজকের আগে আমরা এত ভালোভাবে জানতাম না। জানার কারণে মহামূল্যবান সম্পদটাকে আমরা কোনো গুরুত্বই দিই না। আর এটাকে যদি গুরুত্ব দিই, আমার অন্যগুলো না যায়, এটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করিয়ে নিতে পারবো। কি কর? তার মানে বায়োনিউট্রি স্প্রে 10,000 টাকার পণ্য টিপি মূল্যে পারচেস করতে পারলে এমআরপিতে 12,000 এবং কোম্পানির পক্ষ থেকে গিফট হিসাবে 6,800 টাকার এই পণ্যটা আমরা ফ্রি পাবো। পাশাপাশি আমাদের বিজনেস যে সুযোগ সুবিধা আদার্স আছে সেগুলো আমরা পেয়ে যাব। এর পরবর্তীতে দেখেন, আমাদের সেবার উদ্দেশ্যে আমরা রেখেছি, আমাদের মুনাফাটা মেন উদ্দেশ্য নয়। সেবার মাধ্যমে যদি আর্নিং হয়, অসুবিধা আছে। জানালা কাটছে কিনলাই, আজান শুনবার লাই, এখন যদি বাতাস পাই সমস্যা আছে? শরীরও জুড়াইলো, আবার আজানও ধ্বনি শুনে নামাজও পড়লাম। যার প্রস্রাবে প্রবলেম আছে, যারা পড়া আছে প্রস্রাব, তার গেমে গেমে প্রস্রাব হয়, প্রস্রাব করার পরে আবার প্রস্রাব তার জামা কাপড়ে লেগে যায়, তার মতন কষ্টদায়ক মানুষ মানে তার কাছে, মানে সে এটা নিয়ে কত অশান্তির ভিতরে আছে। আপনারা কি মনে করেন, সে কি খুব সুখে থাকে না অসুখে থাকে? তার ইবাদত করতে তার ভালো লাগে না, সে স্বাভাবিক মানে তার মানসিকভাবে একটা বিপদগ্রস্ত থাকে। আমাদের এই পণ্যটা ইউরিনা, এই চমৎকার পণ্যটা দিয়ে আমরা ওই সব ব্যক্তিদেরকে আমরা এই সেবাটা দিতে পারবো। আমরা কি সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি? ভাই, আপনার কাছে জিনিসটা আছে, আপনার মানুষকে বললে কোনো সমস্যা আছে? কেউ রিসিভ করবে, কেউ করবে না, আমার কি কোনো ক্ষতি আছে? আর যদি রিসিভ করে তার উপকার হলে সেটা আপনাকে 10টা রুগীকে দিবে না? আর 10টা রুগী যদি উপকার পায়, 10টা থেকে আরো 100টা রুগীকে আমরা পাওয়ার আশা করতে পারি না? আমাদের সফলতাগুলো আমরা এভাবে কিন্তু পাবো। পাশাপাশি রিফাইন ফুড, এখানে আমাদের কার 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 কিডনিতে প্রবলেম আছে একটু হাত তুলেন দেখি। আমরা কেউ জানি না কিডনিতে যে প্রবলেম আছে, আমরা জানি না। একজন আছেন, টেস্ট করছেন, কি অবস্থা, কিডনির অবস্থা কি এখন? কিডনি একটু ফুলে গেছে। আজ যে আমের লাই আলোচনা রাখেন, আগে কিনলে আইন না, আপনার জন্য আজকে কথাবার্তা চলে। এত লোক আমাদের দেশে কিডনি রোগ যখন রোগ ধরা খায়, আসলে তখন কিডনির অবস্থা থাকে 60 থেকে 70%। এর আগে কোনো যন্ত্রই নাই কিডনি রোগ ধরার লাগে, বুঝছেন? নর্মাল অবস্থায় 30 বছরের পরতুন সুস্থ অসুস্থ যে কোনো মানুষ আমার এই প্রোডাক্টটা খেতে পারে। আর ভাই, একটা চাটনি এক সপ্তাহ যদি চা ডালেন না দুন, ছিদ্রগুলো কি ফিল আপ হয়ে জানা? অন্তত 500 কোটিরও বেশি ছিদ্র আমাদের কিডনির ভিতরে আছে, যেটা আমাদের সকল এই যে শক্ত হাড্ডি মাড্ডি যা আছে সব খাই না, এগুলোর সাকি পরিশোধন করার দায়িত্ব আমার কিডনি। আর এই কিডনিটা ভালো আছে কি না, তার শেষ ঠিকমতো সার্ভিস দিচ্ছে কি না, আমরা কি কখনো কিডনি নিয়ে চিন্তা ভাবনা করছি? আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, বা কিডনি যদি একবার নষ্ট হয়ে যায় দুনুগে, আমরা কদিন বাঁচুন? বাঁচার কোনো উপায় আছে কি? তো বাঁচার আগে আমরা কিডনিকে যত্ন নিলে কোনো সমস্যা আছে?
এইরকম সুস্থ মানুষ এটা খামো। আর মমতা জাফা এটা আপনার আজকে থেকে পাইলে খানা শুরু করেন, ইনশাল্লাহ আপনার এই প্রবলেমগুলো আস্তে আস্তে সলিউশন হয়ে যাবে, আপনার অসংখ্য মানুষকে সেবা দিতে পারবে। এরপরে আমাদের যে ক্যালমিক্স ড্রিঙ্ক পাউডার, এখানে অনেক ডাক্তাররা আছেন, সাধারণত একটু মানে হাত পায়ে ব্যথা করলে ক্যালসিয়াম দেওয়া হয়, বা মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম বেশি দেওয়া হয়। এর পরবর্তীতে আবার ডাক্তার কোনো কিছু না লিখলো অন্তত ক্যালসিয়াম, আয়রন, ক্যালসিয়াম এই দুইটা জিনিস অন্তত মহিলা রুগী হলে এটা লিখে দেয় যে আপনারা আয়রন, ক্যালসিয়াম এগুলো 6 মাস খান। নাহলে তোমার ডাক্তার কি গেছে এত টাকা খরচ করে ডাক্তারের কাছে কোনো কিছুই লেখেন না। ডাক্তার জানে তারা কিছু না দিলেও চলে, পুঁই শাক খাইলে, কচু শাক খাইলে ক্যালসিয়াম ফিলাপ। কিন্তু রুগীরে খুশি রাখবার লাই বলে ওই একটা দুটা ক্যালসিয়াম লিখে দেয়, রুগী এটা তখন খুব মন করে খায়, রোগ প্রতিরোধটা ভালো হচ্ছে। সেই ক্যালসিয়াম খাইলেও আমাদের একটা সাইড এফেক্ট আছে। কী সাইড এফেক্ট কাউকে জানেন নাকি? ডাক্তার সাহেব, ক্যালসিয়াম দীর্ঘদিন খাইলে কী সাইড এফেক্ট হয়? কোষ্ঠকাঠিন্য হয়, কিডনিতে পাথর জমানোর ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ব্যাপক একটা ভূমিকা আছে। আর আমাদের এটা সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে করার কারণে, প্রাকৃতিক উপাদান থেকে ক্যালসিয়াম সংগ্রহ করার কারণে আমাদের বডিটা কি ন্যাচারাল না কৃত্রিম? এটা তো ন্যাচারাল, প্রোডাক্টও ন্যাচারাল, তাহলে কাজও করবো কি ন্যাচারাল। আমাদের একেবারে ক্যালসিয়ামের পরিপূর্ণ সাপোর্টিং খাবার হিসেবে ক্যালমিক ড্রিঙ্ক পাউডারটা ব্যাপকভাবে আমাদের কাজ করে। এরপরে আছে ভাই জিরোফেন রিলিফ, এটা ব্যথার রোগীর জন্য। বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, পুরানো ব্যথা, হাড়ের ব্যথা, ক্যালসিয়ামের ঘাটতিজনিত ব্যথা, কোমরে ব্যথা, ভাই সকল ব্যথার সমাধান করে শুধু মনের ব্যথা ছাড়া। মনের ব্যথা কার কার আছে? আছে ওই মনের ব্যথাটার জন্য, মনের ব্যথাটা ছাড়া শরীরের যত রকমের ব্যথা আছে আমার এই প্রোডাক্টটা চমৎকারভাবে দূর করবে। আর মনের ব্যথা তাড়ানোর জন্য বেশি বেশি করে মেডিটেশন করবেন, দম চর্চা করবেন, একটু আধ্যাত্মিক লেভেলে যাওয়ার চেষ্টা করিয়েন, ধর্মকর্ম পালন করেন, দেখুন মনের ব্যথা চলে যাবে। বাঁচুন কদিন, এত মনের ব্যথা হলে থাকার দরকার নেই, ঠিক আছে? যে কদিন বাঁচবো হাসি খুশি আনন্দর কোনো পরিবেশে আমরা বাঁচার চেষ্টা করবো, কি বলেন? তো আমরা কথা দীর্ঘায়িত করবো না, আমরা এখন মূল পর্বে চলে যাব। প্রোডাক্ট সম্বন্ধে মোটামুটি আমরা প্রায় এই পর্যন্ত কতটা প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়েছে? হ্যাঁ, 15টা প্রোডাক্ট নিয়ে আলোচনা হয়ে গেছে টোটাল। 21টা প্রোডাক্ট নিয়ে যখন আলোচনা হয়েছে, যখন তথ্যটা পেলেন, এবার কি আপনার রোগী করে ট্রিটমেন্ট দিতে হইব না? ট্রিটমেন্ট দেওয়ার সাহস অর্জন করতে হবে নাকি? আমার এই প্রোডাক্ট মানে কাউকে পরামর্শ দিতে গেলে, প্রেসক্রাইব করতে গেলে কোনো এমবিবিএস ডাক্তারের প্রয়োজন নাই। মিনিমাম প্রাথমিক জ্ঞান নিয়ে আপনি রোগীর ট্রিটমেন্ট দিতে পারবেন, কারণ এটা খাইয়ে রোগী মারা যেত না, রোগীর কোনো ক্ষতি হইতো না, বরং উপকার হইত। 21টা প্রোডাক্ট সম্বন্ধে যেহেতু জেনে গেছেন, এবার কি রোগীর ট্রিটমেন্ট দেওয়া শুরু করতে হইব না? আর এই ট্রিটমেন্ট প্রক্রিয়াটা কোন রোগের জন্য, কোন রোগীর জন্য কী কী প্রোডাক্ট দিব, সকল বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি আমাদের সিনিয়র লিডার আইকন মেম্বার জনাব ওমর ফারুক ভাই। আপনি আপনার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। ওনার উদ্দেশ্যে জোরদার করতালি দিব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। পাশাপাশি কথা বললে কিন্তু দুইজনে নিতে পারবেন না, কিছু জানার যে আগ্রহ আছে সেটা নিতে পারবেন না। তো এতক্ষণ আসলে অনেক আলোচনা হয়েছে। প্রত্যেকবার এসে আমি কিন্তু ওই টাকা পয়সার হিসাবের কাছে চলে আসি। আমাদের মূল টার্গেট কিন্তু এটা, তাই না? সুস্থ থাকবে এবং এটার মাধ্যমে টাকা পয়সা ইনকাম করবে। তো সে জায়গায় আমরা মোটামুটি 4টা ক্লাসে, আজকে 4র্থ ক্লাস নাকি? 4র্থ ক্লাস, 3টা ক্লাসে যে যা কিছু শিখছি, বিজনেস প্ল্যান গেল, প্রোডাক্টের উপর আলোচনা গেল, মোটিভেশনাল কিছু কথাবার্তা হলো, কীভাবে সাকসেস হব সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা শুনেছি, অনেক লেভেল স্টেপ নিয়ে কথা শুনেছি। আসলে স্টেপ বাই স্টেপ আগাইতে পারলে আমরা কিন্তু সাকসেস হবই। প্রবলেম হচ্ছে আমরা ওই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ আগাইতে পারি না, হতাশ হয়ে যায়, কোনো না কোনো স্টেপে গিয়ে আবার ফিরে চলে আসছে, এখানেই প্রবলেম। সো যারা আমরা স্টেপ ফলো করে একবারে গোল সেট আপ করে শেষ পর্যন্ত থাকতে পারবো, তারা কিন্তু সফল হবো ইনশাআল্লাহ।
ঠিক আছে না? ওকে, তো আমরা চেষ্টা করব ধারাবাহিক সফলতা যাতে আমরা আনতে পারি সেটা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা সবাই কি সুস্থ আছি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে বোঝা যাবে কে কতটা সুস্থ আছে। একটু পরেই আপনি বুঝবেন যে আসলে কতটা সুস্থ আছেন। সুস্থতার যে ধাপগুলো এগুলোর মধ্যে আপনি পড়েন কিনা। অসুস্থতা অটোমেটিক্যালি যে অসুস্থতাগুলো হচ্ছে আমাদের, এগুলো থেকে আপনারা এগুলোর বাইরে আছেন কিনা। ঠিক আছে? আসলে বুকে হাত দিয়ে কেউ আমরা স্পষ্ট করে বলতে পারবো না যে আমি পুরোপুরি সুস্থ আছি। তারপরে আমরা আলহামদুলিল্লাহ স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ সুস্থ রাখার মালিক কিন্তু উনি, তাই না? এটা যুগ যুগ ধরে আমরা জেনে আসছি। কোরআনের কথা, বিজ্ঞানের কথা যাই বলেন, কোরআন বলেন, বিজ্ঞান বলেন, সবাই কি সুস্থতা নিয়ে কথা বলেছে এবং এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন। ডাক্তার সাহেবরা এগুলো নিয়ে কথা বলছেন, প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন। তারপর কনসালটেন্ট যারা আছেন, হেলথ কাউন্সিলর যারা আছেন, সবাই কিন্তু এই সুস্থতা নিয়েই আমরা কি কথা বলছি, পরামর্শ দিচ্ছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি। তো এই যে আমরা একটু আগে বললাম সুস্থ আছি, আমি কেন বললাম? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি সুস্থ আছি? কী করে সুস্থ থাকবো বলে? কতটা সুস্থ আছি আমরা আসলে? প্রতি 10 জনে একজন ডায়াবেটিস রোগী। তাহলে আমরা কজন সুস্থ আছি এখানে? 30 জন থাকলে মিনিমাম 3 জন ডায়াবেটিস রোগী আছে এখানে। আর এখন এই হারটা কিন্তু আরও বেড়ে গেছে। এটা একটা পরিসংখ্যান। পরিসংখ্যানের বাইরেও কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণে থাকে এটার এই রোগগুলো নিয়ে মুক্ত থাকে। হ্যাঁ, অবশ্যই। আপনি ধরেন এই যে এখানে প্রতি 10 জনে একজন বলছি আমি, এখানে দেখা গেছে যে সেটা অনেক বেশি পাওয়া যাবে। এটা ওভারঅল ক্যালকুলেশন করা হয়। ধরেন 100 জনের মধ্যে, আমরা এখানে 100 জন নেই, 100 জনের মধ্যে দেখা যাবে যে সেখানে বাকি ক্যালকুলেশনের যে রেশিও মিলে যায় সেটা চলে আসবে। এটা 1 বছর আগের একটা পরিসংখ্যান, বাট এখন 1 বছর আরও অনেক বেশি ছড়িয়ে গেছে। এরপরে আসেন, গবেষণা যারা করছে তারা বলছে প্রতি 5 জন তরুণের মধ্যে একজন হৃদরোগে ভুগতেছে। চিন্তা করে দেখছেন? আপনি যে কোনো এক পাশে তাকিয়ে যদি দেখেন যে 4-5 জন ছেলে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছে, ওই 5 জনের মধ্যে একজন হৃদরোগে ভুগতেছে। আপনি চিন্তা করতে পারেন? আপনি বলছেন আপনি সুস্থ আছেন। তারপরে আসেন, 53% মানুষ আমরা উচ্চ রক্তচাপে ভুগছি, হাই ব্লাড প্রেশার, যেটা 100 জনের মধ্যে 53 জনে আমরা উচ্চ রক্তচাপে ভুগছি। আমাদের কাছে মনে হয় সবার কাছেই খাতা কলম আছে এবং থাকা উচিত। এটা আমাদের একটা ট্রেনিং ক্লাস। আমরা এই পরিসংখ্যানগুলো দরকার। এবং আজকে যে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এখন আলোচনা করবো, ট্রিটমেন্ট দেবো কীভাবে, কোন রোগীকে কী প্রোডাক্ট দিয়ে আমাদের জেনুইন ট্রিটমেন্ট দেবো, জেনুইন দিয়ে আমরা ন্যাচারালি কোন রোগীকে কী কী প্রোডাক্ট দেবো, এবং সেক্ষেত্রে প্রোডাক্টের পরিমাণ যদি বেশি হয়ে যায়, যদি সেটা কমাতে চেষ্টা করেন, রোগীর পকেটের অবস্থা বুঝে যদি দিতে চান, সেক্ষেত্রে কোনটা কোনটা দেবো, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সো খাতা কলম যাদের কাছে আছে একটু অ্যালার্ট থাকবে, ঠিক আছে? তাহলে আমরা কি পরিসংখ্যানগুলো দেখি। 53% মানুষ আমরা উচ্চ রক্তচাপে ভুগছি এবং 10 লক্ষ মানুষ আমরা ক্যান্সারের সাথে ভুগছি বাংলাদেশে। আমরা সুস্থ আছি। হাজার হাজার মানুষের কিডনি বিকল হয়ে এখন আমরা ডায়ালাইসিসের মধ্যে আছি। এবং হার্টের রিং বসানো মানুষের সংখ্যা এখন, হাতে রিং বসানো মানুষের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে। কোথায় আছি আমরা? প্রতি 2 জনে একজন আমরা ডিপ্রেশনে ভুগছি, কোনো না কোনো কারণ। ডিপ্রেশনের অনেক কারণ থাকতে পারে, পারিবারিক কারণ, অর্থনৈতিক সংক্রান্ত কারণ, তারপর হচ্ছে আমার কর্মক্ষেত্রের ডিপ্রেশন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিপ্রেশন, ভ্যারাইটিস ডিপ্রেশন। আমরা প্রতি পরিসংখ্যানে আসছে প্রতি 2 জনে একজন বাংলাদেশে আমরা ডিপ্রেশনের মধ্যে আছি। প্রতি 5 জনে একজন ঘুমের সমস্যা ভুগতেছি আমরা, এবং প্রতি 4 জনে একজন বাতের ব্যথায় কষ্ট করতেছি। ওভারঅল 73% মানুষ আমরা মারা যাচ্ছি নন কমিউনিকেবল ডিজিজ, যেটাকে আমরা অসংক্রামণ রোগ বলে থাকি। আর এগুলোকে বিজ্ঞানীরা বলেছেন যে এগুলো লাইফস্টাইল ডিজিজ। তাহলে বলেন কতটা সুস্থ আছেন আপনি, কতটা সুস্থ আছি আমরা? তো সেই সুস্থতার ট্রিটমেন্ট নিয়ে আমরা কথা বলবো আজকে, কীভাবে আমরা ওষুধ ছাড়া জেনুইনের প্রোডাক্টগুলো দিয়ে মানুষকে পুরোপুরি সুস্থ করে তুলতে পারি। যেহেতু এখানে আমাদের এই বিজনেসের সাথে ট্রিটমেন্টের সাথে আমাদের বিজনেসটা
রোগটাও জড়িত। সেক্ষেত্রে আমাদেরকে সবার আগে জানতে হবে কোন রোগের জন্য আমি কী ট্রিটমেন্ট দেবো, কী প্রোডাক্ট সাজেস্ট করব। তো আমরা আজকে ওই টপিকস নিয়ে আলোচনা শুরু করব। তার আগে আরেকটা পরিসংখ্যান দিচ্ছি আপনাদেরকে। এটাকে সুস্বাস্থ্যের টিপস বলা হয়, সুস্বাস্থ্যের গুপ্ত রহস্য। আমি 8টি সুস্বাস্থ্যের গুপ্ত রহস্য দুইটা করে লিখে নেন সবাই, খুবই কাজে লাগবে। যদি আপনি ওষুধ ছাড়া বেঁচে থাকতে চান, আসলেই সম্ভব এটা। এই 8টা টিপস যদি আপনি মেনে চলেন। নাম্বার 1, পুষ্টি। আমাদের শরীরের যে কোষগুলো আছে, এই কোষগুলো কি নেয়? আমাদের খাবার নেয় না, খাবারের ভিতরে যে পুষ্টি গুণটা আছে সেটাকে নেয়। 1 নম্বরে লিখেন পুষ্টি। সেই পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার যদি আমরা জেনে শুনে খেতে পারি, আর জানার জন্য এখন যে মাধ্যমগুলো আছে সেটা খুবই সহজ। পুষ্টি খাবার লিখে চার্জ দেন, সব চলে আসতেছে। আপনি আজকে যে তরকারিটা রান্না হয়েছে ওই তরকারিটা লিখে চার্জ দেন যে এই তরকারির মধ্যে কী আছে, আমি কী পাচ্ছি, তাহলে আপনি শিখে যাবেন। কিন্তু আমরা চাই ভালো থাকতে, কিন্তু ভালো থাকার উপায়গুলো খুঁজি না, এখানেই আমরা আসলে পিছিয়ে আছি। নাম্বার 2 আসেন শরীর চর্চা, যেটাকে আমরা এক্সারসাইজ বলে থাকি। এই বডিটা যে কোনো একটা বস্তু আপনি যদি এক জায়গায় ফেলে রাখেন, সেটা তো আর নড়াছড়া পাচ্ছে না, তাই না? তো সে এমনিতে কি সে নিথর একেবারে জড় পদার্থের মতো পড়ে আছে। কোনো না কোনো জিনিস এসে একেবারে কিছু না আসলে শ্যাওলা সেখানে এসে বসবে না। তারপর আপনি একটা লোহা রেখে ফেলে রাখেন কোথাও, অটোমেটিক্যালি এটা কয়েকদিন পর কি মরিচা পড়বে, তাই তো? তো শরীর এমন একটা জিনিস, শরীরের পেশিগুলোকে আপনি যদি মুভমেন্টের মধ্যে রাখেন অলওয়েজ, তাহলে আপনি অনেক রোগ থেকে সেফ হয়ে যাবেন। তাহলে প্রথমত কি বললাম? পুষ্টি। পুষ্টি খাবার কিসে আছে সেটা আমাকে বের করে নিতে হবে, সেটা আমাকে জানতে হবে। 2 নাম্বার হচ্ছে নিয়মিত শরীর চর্চা। অল্প সময় বেছে নেন না, সারাদিন 24 ঘন্টা সময়ের মধ্যে আধা ঘন্টা সময় বের করে নেন, একটু শারীরিক এক্সারসাইজ করি। এই শারীরিক এক্সারসাইজগুলো নর্মালি আমরা স্কুল জীবনে যে পিটিগুলো করতাম, তাই না? প্রতিদিন ক্লাস শুরুর আগে পিটি করাইতো না? হাত ফাঁকে একটু মুভ করানো, তারপর ঘাড় মুভ করানো, ডান বাম এভাবে মুভ করানো, পিছনে দিকে ঘাড়কে নেওয়া। এই যে সিম্পল এক্সারসাইজগুলো প্রতিদিন একবার করেন না 10-15 মিনিটের জন্য, তাহলে অনেকাংশে আপনারা ব্যথা বেদনা থেকে, অনেক প্রবলেম থেকে বেঁচে যাবেন বডি। তাহলে 2 নম্বর হচ্ছে কি শরীর চর্চা। নাম্বার 3 হচ্ছে পানি। আপনি জানেন শরীরের কত পার্সেন্ট কাজ করে পানি? 70% বডিতে পানি কাজ করে। তাহলে চিন্তা করেন আমরা কত সহজে ওষুধ ছাড়া ভালো থাকতে পারতেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এগুলা, যদি মনে করেন আপনি। আর না মনে করলে কিছুই না। আর যদি মনে করেন না ডাক্তারবাবু তো আসেনি, এত কিছু শেখার দরকার কি, অসুখ হলে তো যাবোই ওনার কাছে। তাহলে 3 নম্বরে কি পাচ্ছি আমরা? পানি। অত্যন্ত গুরুত্ব পানি। একটু আগে সানি ভাই একটা পরিসংখ্যান দিলেন যে প্রতিদিন কত লিটার পানি খেতে হবে আমাদের, ঠিক আছে? প্রতিদিন কি পরিমাণ পানি খেতে হবে একটু বলে দিলেন। সো পানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। 3 নম্বরে রাখছি আমি এটাকে। নাম্বার 4 হচ্ছে সূর্য কিরণ। ফ্রিতে পাওয়া যায়, কত ট্রিটমেন্ট প্রকৃতি ফ্রিতে পাওয়া যায়, আপনারা বিশ্বাসও করতে পারবেন না। এই সূর্য কিরণের মধ্যে যে কত উপকারিতা রয়েছে, তবে এটা দিনের বিভিন্ন সময়ের রোদের তীব্রতার উপর ডিপেন্ড করে আমাদেরকে সেটা নিতে হবে। বিশেষ করে সূর্য কিরণ নেবেন যখন এটার তাপমাত্রা খুব বেশি ছড়ায় না যায়, আপনার শরীরে সহনীয় পর্যায়ে যতক্ষণ আছে, সকাল 9টা পর্যন্ত যে রোদ্রটুকু আমরা পাই, সূর্যের কিরণটুকু পাই, ওটাকে নেন। এবং বিকেলবেলা আসরের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যে কিরণটা, সেটাকে নেন বডিতে। নাম্বার 1 সেটা কি করবে? আপনার বডিতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দূর করবে। আর ভিটামিন ডি এর কার্যকারিতা তো একটু আগে শুনছেন, কত রকমের উপকারিতা ভিটামিন ডি এর বডিতে। ভিটামিন ডি এর কারণে ওই যে দরজার মস্কার মতো ক্ষয় হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়। তারপর হচ্ছে ব্যথা বেদনা পুরো শরীরে তৈরি হয়। এই যে আমাদের অস্বস্তি একটা ভালো লাগতেছে না, কি করবো, শুয়ে আছি, বসে আছি, কাজ আছে কিন্তু করতে পারতেছি না, ভালো লাগতেছে না, অলস সময় কাটাচ্ছি, এটার একমাত্র কারণ আপনার বডিতে ভিটামিন ডি এর অভাব। তাহলে সূর্য কিরণটাকে আমরা 4 নম্বরে রাখছি, যেটাকে আমরা ফ্রিতে পেতে পারি প্রকৃতি থেকে। নাম্বার 5 হচ্ছে নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন। ডিসিপ্লিন এমন একটা জিনিস, জীবনে প্রত্যেক ক্ষেত্রে আপনি যদি মেনটেন করতে পারেন, প্রত্যেক ক্ষেত্রে আপনি সফল। আমি সকালে ঘুম থেকে উঠে কি করব, কতক্ষণ আমি ধর্মীয় লাইনে সময় দেব, নিজের যত্ন নেব কিছুক্ষণ, তারপর ফ্যামিলিকে সময় দেব, এরপর আমি কত ঘন্টা কাজ করব, কখন বাসায় ফিরে আসব,
বিশ্রাম কতক্ষণ নেব, প্রত্যেকটা বিষয়ের একটা কিন্তু নির্দিষ্ট মাপ আছে। স্বাস্থ্যবিজ্ঞান সব কিছু কিন্তু দিয়ে রাখছে। আমরা কোথায় সেগুলো মানার তোয়াক্কাও করি না, আমরা সেগুলো মানার চেষ্টাও করি না। এটাই হচ্ছে নিয়মানুবর্তিতা। প্রতিদিন যদি ওই ডিসিপ্লিনটা ধরে রাখতে পারেন আপনার কাজে, আপনার চলার, আপনার খাওয়ার, এভরিথিং, তাহলে আপনি রোগ থেকে অনেক দূরে থাকতে পারবেন। কত নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে বায়ু। বায়ুর মধ্যে শুধু অক্সিজেন না, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, আরও অনেকগুলো খনিজ উপাদান আছে। তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কি অক্সিজেন। এই অক্সিজেন যে কি পরিমাণ কাজ করে বডিতে চিন্তা করতে পারেন? আপনি যে বলেন আপনার হার্টে প্রবলেম, কেন প্রবলেম হয় হার্টে? হার্টের যে রক্তনালীগুলো আছে, ব্লাড ভেসেলগুলো আছে, এগুলোর কাজ কি? এগুলোর ভিতরে রক্ত চলাচল করে। এটা কি অটোমেটিক চলাচল করে? না, অটোমেটিক চলাচল করবে না। আপনি করবে না এটা। আপনি যখন শ্বাসটা নিচ্ছেন, দমটা নিচ্ছেন, কি করতেছেন? বায়ু থেকে অক্সিজেনটা নিচ্ছেন। কোটি কোটি অক্সিজেন মলিকুল আপনার কোথায় যাচ্ছে? এটা সোজা আপনার লাংস, যেটাকে বলি আমরা ফুসফুস। ডান অলিন্দ, বাম অলিন্দ আছে। এই অলিন্দগুলোর মধ্যে, ফুসফুসের মধ্যে কোটি কোটি অ্যালভিওলাই আছে, যেটাকে আমরা বেলুন হিসেবে বলতে পারি। অসংখ্য বেলুন আছে এখানে। প্রতি শ্বাসে আপনার ভিতরে ওই বেলুনগুলো অক্সিজেনে ফুল হচ্ছে। অক্সিজেন যখন এখানে ঢুকে, এরপরে কি করে সে, যতক্ষণ আপনি এটাকে ধরে রাখছেন, এরই মধ্যে সে কী করে? এটাকে ব্লাড ভেসেলে পাঠিয়ে দিচ্ছে, হার্টের মধ্যে। তাহলে এই যখনই ব্লাড ভেসেলে পাঠাচ্ছে, তখনই সে হিমোগ্লোবিন হয়ে ব্লাড রক্তনালীগুলোতে ধরাচ্ছে। এই যে হার্ট বিট করে না আমাদের, এই যে প্রতি বিটে সে এই হিমোগ্লোবিনকে পুরো শরীরে ছড়াই দিচ্ছে। আবার বিট শেষ হওয়ার সাথে সাথে আবার আমরা মুখ দিয়ে যখন শ্বাস ছাড়ি, কার্বন ডাইঅক্সাইড আকারে বের করে নিয়ে আসছে। প্রতি বিটে সে ভিতর থেকে আবর্জনাগুলোকে নিয়ে আসছে, কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিচ্ছে। তো আমি যদি প্রতিদিন সকাল বিকাল এই এক্সারসাইজটা করতে পারি, তাহলে আমার ভিতরের যে খনিজ উপাদানগুলো বেড়ে যায়, কমে যায়, বিভিন্ন জায়গায় জয়েন্টে যে প্রদাহগুলো জমে, ফুসফুসে যে প্রদাহগুলো জমে, যার জন্য আমাদের শ্বাস ছোট হয়ে যায়, অক্সিজেন ধরে রাখতে পারে না। যত বেশি ধরে রাখতে পারবেন শ্বাস নেওয়ার সময়, তত বেশি রক্ত সঞ্চালনটা থাকবে আপনার পুরো বডিতে। তাহলে বায়ু হচ্ছে 6 নাম্বার গুরুত্বপূর্ণ অপশন, আমাদের সুস্থ থাকার গোপন সূত্র, যেটা গোপন রহস্য, 6 নাম্বার রহস্য। নাম্বার 7 হচ্ছে বিশ্রাম। সৃষ্টিকর্তা বলেছেন, আমি রাতকে সৃষ্টি করেছি কিসের জন্য? হাদিসে বলা আছে এটা বিশ্রামের জন্য। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমরা ম্যাক্সিমাম সময় রাতে কেউ 1টা 2টা 3টা ঘুমাচ্ছি। ম্যাক্সিমাম মানুষই আমরা তার উল্টোটা করতেছি। দিনে কাজে মন বসে না, দিনে রেস্ট নিচ্ছি, অথচ রাতে এসে আমরা কী করছি? বিভিন্ন কারণে, মোবাইল বলেন, যে কোনো কারণ, ডিপ্রেশন বলেন, বিভিন্ন কারণে আমরা ওই বিশ্রামের সময়টাকে কী করতেছি? নষ্ট করে ফেলতেছি। এই বিশ্রাম মানে এখানে ঘুমকে বোঝাচ্ছি আমি। প্রতিদিন একটা মানুষের 8 ঘন্টা যদি ঘুমাতে পারে একটা মানুষ, তাহলে তার পর্যাপ্ত বিশ্রাম হয়ে যায়। আবার এই বিশ্রামের একটা সাইকেল আছে। সাইকেলটা কি? মানে কতক্ষণ আপনি ঘুমাবেন। ঘুমালে কি সবার ঘুম চলে আসে? অনেক দেরিতে আসে, কারো হয়তো সাথে সাথে আসে। এই সাইকেলটাকে বিজ্ঞানীরা কীভাবে ব্যাখ্যা করেছেন, সেটা হলো প্রতি 1.5 ঘন্টাকে 1 সাইকেল হিসেবে তারা ধরেছে। তাহলে আমরা যদি সাইকেল পূর্ণ করে ঘুমাতে পারি, তাহলে আমার ঘুমটা পরিপূর্ণ হয়। আপনি আজকে খেয়াল করে দেখবেন, প্রতি সাইকেল যদি 1.5 ঘন্টা হয়, তাহলে 1 সাইকেলে 1.5 ঘন্টা, 8 ঘন্টায় কয় সাইকেল হচ্ছে? 6 সাইকেল, তাই না? প্রতি 1.5 ঘন্টা যদি 1 সাইকেল হয়, 8 ঘন্টা 6 সাইকেল। 6 সাইকেল যদি আপনি পূর্ণ বিশ্রাম নিতে পারেন, তাহলে আপনার পরবর্তী দিনের কার্যক্রমটা একেবারে স্মুথলি হবে। ব্রেনটা কুল থাকবে, আপনার ব্রেনের যে নার্ভগুলো আছে সেগুলো কাজ করতে মজা পাবে। আর সাইকেলের ক্ষেত্রে মনে রাখবেন যে কোনো কারণে হয়তো আমার ঘুমোতে দেরি হয়ে গেছে। ম্যাক্সিমামই তো আমরা 12টার আগে ঘুমাতে পারি না, তাই না? সেক্ষেত্রে হিসাব করে রাখবেন যে আমার 1.5 ঘন্টা করে যদি আমি 3 সাইকেলও ঘুমাই, কত? 4.5 ঘন্টা। সবসময় দেখবেন সাইকেল পূর্ণ করে ঘুমানোর চেষ্টা করবেন। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন প্রয়োজনে। কন্টিনিউ করলে একটা সময় অ্যালার্ম দেওয়া লাগবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যদি 1 সাইকেলও ঘুমান, 1 সাইকেল পূর্ণ করে ঘুমান, তাহলে কিন্তু আপনার ঘুমের ভাবটা থাকবে না। সাইকেলের বাইরে গেলে আপনার মনে হবে যে আমার ঘুম পূর্ণ হয়নি। 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 4.5 ঘন্টা, 6 ঘন্টা, এভাবে সাইকেল পূর্ণ করে ঘুমালে বিজ্ঞানীরা বের করে দেখেছেন যে শরীরের নার্ভগুলো
বিশ্রাম করার পর্যাপ্ত সময় পান। আপনি যদি 1.5 ঘন্টাও ঘুমান এক রাত্রে, কোনো কারণে ঘুমাতে পারেন না, ওই 1.5 ঘন্টা পূর্ণ করে যদি ঘুমাতে পারেন, ডিপ স্লিপ করতে পারেন, তাহলে আপনার পরের দিনটা অত কষ্টে যাবে না। ঘুম আপনাকে ঘুম মানে ঘুম যে হয় না এটা ফিল করতে পারবেন না। সো বিশ্রামটা হচ্ছে সুস্থ থাকার একটা অন্যতম গুপ্ত রহস্য। নাম্বার 8 যেটা, সেটা বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি। এটাকে বাংলাতে বলা হয় আধ্যাত্মিকতা। এই 8টা জিনিস লিখে রাখেন। আধ্যাত্মিকতা মানে কি? এই যে আমি, আমার এই বডিটা, আমি মানে কি? আমি মানে আমার এই বডি, তাই না? আমরা এটাই তো ভাবি, কিন্তু আমির মধ্যে 3টা সত্তা আছে। নাম্বার 1 দেহ, নাম্বার 2 মন, নাম্বার 2 হচ্ছে আত্মা। এই আত্মা থেকে আধ্যাত্মিকতা আসে। আপনি জানেন কি না আমি জানি না, আমার বডির 2/3 ধরেন 75% কাজ হচ্ছে এই স্পিরিচুয়ালিটি। বাকি 1% 2/3 হলে কত, 3 ভাগের 2 ভাগ যদি স্পিরিচুয়ালিটি হয়, বাকি 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি দেহ এবং মন। সেক্ষেত্রে এই দেহ এবং মনের মধ্যে দেহের ভাগটা অনেক কম। 25 ভাগের মধ্যে দেহ ধরেন 10 ভাগ, বাকি মনের কাজ হচ্ছে কত, 15 ভাগ। কিন্তু আমরা কি করি? আমরা তো ভাবি আমি মানে আমার এই বডিটা ঠিক রাখতে হবে, এটাকে আমরা প্রয়োজনীয় পুষ্টি খাবার দিতে হবে, এটাকে সুস্থ রাখতে হবে, ফিটনেস ধরে রাখতে হবে। আমরা এই বডি নিয়ে ভেবেই তো পারি না সারা জীবন, এক জীবনে। বাকি মন আত্মা এটা তো পড়েই আছে। চিন্তা করেন, দেখেন এবার। সো এই আধ্যাত্মিকতা, যারা এখানে মাস্টার মাইন্ড করেছেন, কেউ আছেন, বেশ কয়েকজন আছেন যারা মাস্টার মাইন্ড করেছেন, তারা জানেন যে আধ্যাত্মিকতার উপর কত চমৎকার চমৎকার বিষয় আমাদেরকে সিরিয়াস শিখিয়েছে। যে মেডিটেশনগুলো আমরা করি, এগুলো সব আধ্যাত্মিকতা। আপনি যখন নিজের মধ্যে ডুবে যান, নিজেকে যখন আপনি ব্রেনের একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যান, তখন আপনি আপনাকে দেখতে পাচ্ছেন আপনি কী করতেছেন, আপনি কোথায় যাচ্ছেন, আপনি সব ওখানেই করতে পারবেন প্ল্যান। এবং ওই প্ল্যান অনুযায়ী আপনি পরবর্তী দিন আপনার টার্গেট সেট আপ করেন, দেখেন যে আপনার প্ল্যান অনুযায়ী সব কাজ হচ্ছে। এত চমৎকার জিনিস। একটা ফ্রিকোয়েন্সি আছে, আপনার আশপাশের ফ্রিকোয়েন্সির সাথে আপনার ব্রেনের ফ্রিকোয়েন্সিটা যদি মিলে যায়, এই যে আধ্যাত্মিকতাটা যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন, অন্তত একবার করে অল্প সময়ের জন্য, তাহলে আপনার কি এটা কিসের খাবার, ব্রেনের খাবারটা হয়ে গেল। তাহলে ব্রেন সুস্থ আপনার। আমার আর কি দরকার না, ব্রেন স্ট্রোক হচ্ছে না, বা ব্রেনের যে প্রবলেমগুলো হয় প্রতিনিয়ত, মাথা ঝিমঝিম করা, ঘাড় ব্যথা, ব্লাড সার্কুলেশনের যে বিষয়গুলো, এগুলো কমে আসবে অনেক। তার মানে কি ওষুধ ছাড়াই এই গুপ্তধনগুলো যদি আমরা জানি, গুপ্ত বিদ্যাগুলো যদি জানি, তাহলে আমরা সুস্থ থাকতে পারি। তা আমি আমার মূল টপিক্সে চলে আসি। আমি বলেছিলাম যে 73% মানুষ মারা যাচ্ছে আমাদের দেশে কিসের, অসংক্রমণ রোগগুলো দিয়ে। তার মধ্যে 36% হচ্ছে হৃদরোগী। তার মানে হৃদরোগীর সংখ্যা ডে বাই ডে বেড়ে চলছে আমাদের দেশে। এই যে অসংক্রামণ রোগগুলো, এগুলোকে আমরা জানি কোনগুলো? এগুলাকে যারা লাইফস্টাইল ট্রেনিং করেন তারা এগুলোকে বলেন যে লাইফস্টাইল ডিজিজ। তাহলে লাইফস্টাইল ডিজিজগুলো আগে একটু নোট করেন। লাইফস্টাইল ডিজিজগুলো কি? নাম্বার 1 যে ডায়াবেটিস। ত্রয়োদশ শতাব্দীর যে প্লেগ মহামারী ছিল, ঠিক এখন মনে হচ্ছে বর্তমান সময়ের প্লেগ হচ্ছে ডায়াবেটিস, যে হারে বাড়ছে। এই ডায়াবেটিসটা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। নাম্বার 2 হৃদরোগ, এটাও লাইফস্টাইল ডিজিজ। নাম্বার 3 উচ্চ রক্তচাপ, এটাও লাইফস্টাইল ডিজিজ। নাম্বার 4 ফ্যাটি লিভার, এটাও লাইফস্টাইল ডিজিজ। এই রোগগুলো একটু লিখে রাখেন। এই লাইফস্টাইল ডিজিজগুলোকে আমরা আমাদের জেনুইন প্রোডাক্টগুলো দিয়ে কীভাবে সুস্থ রাখতে পারি, এটা নিয়ে কথা বলবো। তাহলে লিখছেন এই বিষয়গুলো, একটু নোটের দরকার আছে, এটা প্রশিক্ষণ ক্লাস। হ্যাঁ, এই জিনিসগুলো একটু লিখে রাখবেন। ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার অর্থাৎ লিভার সংক্রান্ত যে প্রবলেমগুলো, তারপরে হচ্ছে স্থূলতা, এটাও কিন্তু লাইফস্টাইল ডিজিজ। স্থূলতা মানে কোনটা বুঝছেন তো? স্থূলতা মানে হচ্ছে অতিরিক্ত ওজন, বডির যতটুকু ওজন থাকা প্রয়োজন, হাইটের সাথে ওজনের যে একটা মাপ আছে, সেটার বাইরেও অতিরিক্ত ওজন হলে সেটাও আমরা আমাদের লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে যাই। সো আমরা এখন শিখব হচ্ছে আমাদের বিজনেসের জন্য
আমরা একটা রোগী আসলে কীভাবে ট্রিটমেন্ট দেব, কোন রোগের জন্য কি কি প্রোডাক্ট দেব, এবং সেই প্রোডাক্টগুলো কেনার মতো তার সামর্থ্য আছে কিনা সেটাও দেখতে হবে। আমরা আগেই বলেছি আমাদের কাস্টমার হতে হবে টার্গেটেড কাস্টমার। সবাইকে আমরা কাস্টমার বানাতে পারবো না। পারবো না। একটা রোগী তার 5,000 টাকার প্রোডাক্ট লাগবে। এখন সকল রোগীর কি সামর্থ্য আছে 5,000 টাকার প্রোডাক্ট কেনার? নেই। সেক্ষেত্রে কী করতে হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। প্রথমে আমরা আসছি ডায়াবেটিসের উপর আসছি। প্রথমে ডায়াবেটিস নিয়ে কথা বলবো, যে এখানে আমাদের সোশ্যাল কোন কোন প্রোডাক্ট নিয়ে ট্রিটমেন্ট দেওয়া যায় এবং ইকো প্রোডাক্টের কোন কোন প্রোডাক্ট দিয়ে এটাকে আমরা ট্রিটমেন্ট দিতে পারি এই রোগটাকে। আরেকটা কথা বলে রাখি, টোটাল ডায়াবেটিসের উপর আমি একটা সেমিনার রাখবো। সেদিন প্রত্যেকে একজন বা দুজন করে ডায়াবেটিস রোগী নিয়ে আসবেন, যাতে ওই দুই রোগের এক রোগীও ডায়াবেটিসের প্রোডাক্ট নিয়ে আসা যেতে না পারে। টোটাল ডায়াবেটিসের উপর টাইপ 1 টাইপ 2 এটার হিস্ট্রি, এখন কিভাবে কন্ট্রোল করছে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, এবং এটার ফিউচার কি, টোটাল বিষয়ের উপর ডায়াবেটিসের উপর একটা সেমিনার করব। সেমিনারটা করার পর দেখবেন যে ডায়াবেটিস রোগগুলো নিয়ে আসছেন সাথে করে, আর প্রত্যেক একজনও ডায়াবেটিসের প্রোডাক্ট না নিয়ে, অন্তত ডায়াগার না নিয়ে যাচ্ছে না। সো ওটা নিয়ে ডিটেলস করবো। প্রত্যেকটা হার্টের উপর একটা ক্লাস করাবো। অর্থাৎ আমি চাচ্ছি লাইফস্টাইল ডিজিজগুলো নিয়ে আলাদা একটা সেমিনার করবো, যাতে আপনি পুরোপুরি বুঝে যান এবং আপনার ট্রিটমেন্টটা সহজ হয়ে যায়, একজনকে কাউন্সিলিং করতে সহজ হয়ে যায়। ওভারঅল আমরা এখানে কী শিখতে আসছি, কীভাবে কাউন্সিলিং করে ট্রিটমেন্ট দেবো, ইনকাম করবো, প্রোডাক্ট সেল করবো। তো আসেন, ডায়াবেটিসের জন্য যে মূল প্রোডাক্টগুলো আমাদের সোশ্যালে আছে অনেকে জানেন কমনগুলো। ডায়াগার্ড লিখে ফেলতে পারেন, ডায়াগার্ড, ডায়াক্যাপ, সয়া গোল্ড, ফ্লাক্সিড অয়েল, অ্যালকালিব এবং মোরিঙ্গা গোল্ড। কয়টা হলো? 6টা প্রোডাক্ট। এসেনশিয়াল যে ডায়াবেটিস স্পেশাল যে প্রোডাক্টগুলো, 6টা প্রোডাক্ট কী কী? ডায়াগার্ড, ডায়াক্যাপ, ফ্লাক্সিড অয়েল, সয়া গোল্ড, অ্যালকালিব এবং মোরিঙ্গা গোল্ড। এখন এরপর আসেন ইকোতে। আমাদের ইকো প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা আছে না আপনাদের? আছে। ইকোতে যে আমাদের হার্বস পাউডারগুলো আছে, এইটা এক একটা তো হিটার খনি, অথচ আমরা মানুষ বুঝি না, আমরা সেল করতে পারি না। হার্বস, ওই কিছু কাস্টমার আছে ওই যে হার্বাল জিনিস বিক্রি করে। আসলে এই হার্বস পাউডারগুলো যে কতটা গুরুত্বপূর্ণ বডির জন্য, সে যদি গবেষণা করে তার সারা জীবনে গবেষণা শেষ হবে না। তাহলে ইকো থেকে আমরা কি দিতে পারি একজন ডায়াবেটিস রোগীকে? মাশরুম গুঁড়া দেন, চিরতার গুঁড়া দেন, সিয়াসিড দেন, তুলসী গুঁড়া দেন, তোকমা দানা দেন, শিমুল মূল দেন, সাথে কালো জিরার তেল দেন। এই যে গুঁড়া 3-4 আইটেমের কথা বলছি, প্রত্যেকটা আইটেম থেকে হাফ চা চামচ করে 1 গ্লাস পানির মধ্যে দিয়ে সাথে 1 চা চামচ কালো জিরা মিক্স করে দিয়ে একবেলা খাওয়ার না ডায়াবেটিস রোগী, কত চমৎকার রেজাল্ট পাবে ওই সোশ্যাল প্রোডাক্টের সাথে। এগুলো সাথে সাথে যদি এই কাজটা করতে পারে, এগুলো পরীক্ষিত, আমি করছি, আমার অনেক রোগীর ট্রিটমেন্ট হচ্ছে এবার। এখন আসেন, এই যে প্রোডাক্টগুলোর কথা বললাম, 6টা প্রোডাক্ট বলছি আমরা ডায়াবেটিস সোশ্যালের। এই 6টা প্রোডাক্টে প্রায় 4 থেকে 5,000 টাকার মতো চলে আসবে না? আর যদি আপনি 1 মাসের কমপ্লিট প্রোডাক্ট দিতে চান তাহলে আর বেশি আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আমরা প্রথমে বলছি টার্গেটেড কাস্টমার লাগবে। আমি আগে বুঝতে হবে যে আমার এই কাস্টমার অ্যাবিলিটি কেমন আছে, তাকে আমি কী ধরনের ট্রিটমেন্ট দেব। ঠিক আছে? তার যদি অ্যাবিলিটি থাকে এবং তার সাথে আপনি কথা বলে যদি তাকে মাইন্ড সেট আপ করতে পারেন যে 5-6 মাস আমাদের ডায়াবেটিসের ট্রিটমেন্ট নিলে আপনি কমপ্লিট ডায়াবেটিস থেকে বাইরে আসতে পারবেন, তাহলে আমি তাকে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দেব। তার পকেটের স্বাস্থ্যের উপর ডিপেন্ড করবে, কিন্তু ইচ্ছা আছে কিন্তু সাধ্য নেই, সেক্ষেত্রে তো আপনি ট্রিটমেন্ট নিতে পারবে না। তো সেক্ষেত্রে তাকে আমরা পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট দেব এবং তাকে আপনি বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় এই প্রোডাক্টগুলো বুঝলে আপনি ডায়াবেটিস থেকে একেবারে বাইরে চলে আসতে পারবেন। তো সেক্ষেত্রে ইকো প্রোডাক্টগুলোর মধ্যে 2-একটা বাদ দিয়ে ইম্পর্টেন্ট 2-3টা, এর মধ্যে কমন 2-3টা দিয়ে দেবেন। এখন আসেন, যদি দেখেন যে ওই রোগীটার সামর্থ্য অতটুকু নেই, হয়তো সর্বোচ্চ 2,000, 2,500 বা সর্বোচ্চ 3,000-এর বাইরে সে যেতে পারবে না, সেক্ষেত্রে তাকে কি দেবেন? প্রথমত ডায়াগার্ড, ডায়াক্যাপ। আমরা জানি ডায়াগার্ড আমাদের কি করে? ডায়াবেটিস সুগার কন্ট্রোল করে, গ্লুকোজকে কন্ট্রোল করে। আর ডায়াক্যাপ ক্যাপসুল যেটা, সেটা সুগারকে কন্ট্রোল করে। অতিরিক্ত যে লেভেল সেটাকে ধরে রাখে কোথায়? 8 থেকে 9, ধরেন 6 থেকে 8-এর মধ্যে নিয়ে আসে। আর এই সময়ের মধ্যে ডায়াগার্ড কী করে?
ভিতরে ইনসুলিন তৈরির কাজ করে, অথবা ইনসুলিন রেজিস্ট্যান্সি হয়ে গেলে সেই জায়গাতে কীভাবে ইনসুলিনকে কোষের গ্লুকোজকে কোষের মধ্যে ঢোকানো যায় সেই কাজটা করে। তাহলে এসেনশিয়াল হলো কি ডায়াগার্ড এবং ডায়াকাফ। এর সাথে অন্তত তাকে সয়া গোল্ডটা দিন, সয়া গোল্ডের সাথে ফ্ল্যাক্সিডোলটা দিন, এই 4টা ধরাই দিন। তাহলে মোটামুটি সে পুরোপুরি প্রোডাক্ট নিতে না পারলেও সে রেজাল্ট পাবে, অন্তত 90% রেজাল্ট পাবে এখান থেকে। তাহলে ডায়াগার্ড ডায়াকাপ 1550, সয়াগোল্ড 500 হলে 2050, ফ্ল্যাক্সিডোল 1300 হলে 3350 টাকার মধ্যে তার ট্রিটমেন্ট চলে আসতেছে। আর যদি তার সামর্থ্য থাকে সাথে অ্যালকালিব এবং মোরিঙ্গা গোল্ড। মোরিঙ্গা গোল্ড তো এমন একটা প্রোডাক্ট প্রত্যেক রোগীকে দিতে পারেন আপনি। মোরিঙ্গা গোল্ডের কাজ কি? শরীরের 70% রোগকে প্রতিরোধ করে। আপনি যে কোনো রোগীকে মোরিঙ্গা গোল্ড দিয়ে দিতে পারেন সাথে অন্য প্রোডাক্টের সাথে, তাহলে রোগীর ট্রিটমেন্টটা যেরকম হইতো আপনার ট্রিটমেন্টে তার সাথে বেটার হবে। তাহলে এগুলো ডায়াবেটিস। আর পদ্ধতিগুলো তো জানেন আপনারা, ট্রিটমেন্ট পদ্ধতি। ডায়াগার্ড ডায়াকাপ দুবেলা খাবে, সকালে খাওয়ার আগে, রাতে খাওয়ার পরে। আর ডায়াক্যাফটা ক্যাপসুল। আর ডায়াগার্ডটা 1 গ্লাস কুসুম গরম পানিতে 2 চা চামচ, সকালে খাওয়ার আধা ঘন্টা আগে, রাতে খাওয়ার আধা ঘন্টা পরে। ট্রিটমেন্টগুলো বইতেও লেখা আছে, ডোজেসগুলো। তাহলে পারবেন তো এবার ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিতে? কারো সহযোগিতা লাগবে? আর আপনি নিজে দিতে পারবেন। তাহলে এখন যেহেতু জেনে গেছেন যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিলে কত টাকা লাগে, কোন কাস্টমারকে কত টাকার মধ্যে দিতে পারবেন, তাহলে আপনি এখন কাস্টমারের চেহারা দেখলে বুঝতে পারবেন যে, বা কাস্টমার সম্পর্কে জেনে যখন আনবেন এখানে ট্রিটমেন্টের জন্য বুঝতে পারবেন যে তাকে কত টাকা ট্রিটমেন্ট দেবে, তাকে একটা আইডিয়া দিতে পারবেন। অনেক সময় অনেক রোগী জিজ্ঞেস করে ভাই কীরকম লাগতে পারে টাকা পয়সা, আপনি একটা আইডিয়াও তাকে দিতে পারবেন যে এই পরিমাণ রাখতে পারেন। আপনার অবস্থার উপর ডিপেন্ড করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে, আপনার ডায়াবেটিসের অবস্থা কেমন সেটার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট দেওয়া হবে। আর একেবারে যদি টাকা নেয় তার কাছে, একেবারে না হলে সেখানে ডায়াগার্ড ডায়াক্যাপ এই 2টা দিয়ে দেন। রোগী বুঝে রোগীর ট্রিটমেন্ট দিতে হবে। শুধু দিলাম কিন্তু সে নেওয়ার সামর্থ্য রাখলো না, তাতে কি আমাদের প্রোডাক্টের রেজাল্ট আসবে না। ঠিক আছে? তাহলে ক্লিয়ার ডায়াবেটিসের বিষয়টা। কারো প্রশ্ন ডায়াবেটিসের বিষয়ে? আর অন্তত প্রথম সপ্তাহ অন্তত তাকে ওষুধ ছাড়াবেন না। বলবেন যে 1 সপ্তাহ এটার পাশাপাশি এটা খান। 1 সপ্তাহ পরে আপনি খাওয়ার আগে মেপে লিখে রাখেন, আজকে এত তারিখ আমার ডায়াবেটিসের লেভেল এত ছিল। ঠিক 1 সপ্তাহ পরে আপনার ডোজেজ অনুযায়ী সে শেষ করে আপনাকে আবার মেপে জানাবে যে আমার ডায়াবেটিস কত আছে। এভাবে 1 সপ্তাহ বা সর্বোচ্চ 2 সপ্তাহ দেখবেন। দেখে যখন দেখছেন যে পাশাপাশি ওষুধের পাশাপাশি আমাদের এগুলোর কারণে তার ডায়াবেটিসটা কন্ট্রোলে আছে, তখন আপনি তার ডায়াকাপ কমা দিতে পারেন, 2 বেলার জায়গায় 1 বেলা করে দিতে পারেন। তার ওষুধগুলো 50% করে দিতে পারেন। পরের সপ্তাহে আপনি যখন দেখছেন যে এভাবে খাওয়ার কারণেও তার কি ডায়াবেটিস আর বাড়ছে না, লেভেলে আছে, সে নিজেও বুঝতেছে, তখন আপনি পুরোপুরি ওষুধ অফ করা দিতে পারেন। আমি তো 15 দিনের মাথায় অনেক রোগীকে ইনসুলিন ছাড়াই দিচ্ছি। আপনাকে পুরো ফলো আপ রাখতে হবে এবং প্রতি সপ্তাহে তাকে মাপতে হবে। আবার খেয়াল রাখবেন, ডায়াক্যাফ কিন্তু যদি কন্টিনিউ করেন না মেপে প্রতি সপ্তাহে এটা কমে যেতে পারে। 5-এর নিচে নেমে গেলে সমস্যা, তখন তার মাথা ঘুরাবে, পড়ে যাবে, অবস্থা খারাপ, নীল হয়ে গেলে সে শেষ। আমার এক রোগী আছে, উনি সেনাবাহিনীতে চাকরি করতো, রিটায়ার্ড পারসন। তো দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের প্রবলেমে ভুগতেছে। তো আমার একজনের মাধ্যমে গেছিলাম তাকে দেখতে, দেওয়ার পরে ডায়াবেটিস ট্রিটমেন্ট দিলাম। দেওয়ার পরে আমি ওনাকে বললাম যে আপনি 1 সপ্তাহ পরে মেপে জানাবেন যে এখন কত আছে। অনেক ওষুধ খাইছে, কন্ট্রোল হচ্ছে না। তো উনি ডায়াকাপ সকাল বিকাল 2 বেলা খাচ্ছে, খেতে উনি, আমরা বলছি 1 সপ্তাহ পর মাপবেন, সে প্রতি 2 দিন অন্তর মাপায়। তখন দেখছি কমে যাচ্ছে, কি খুশি, মহা খুশি সে। এখন তার ইন্টেনশন হলো আমি 0 করে তারপর স্যারের ফোন দেবো, ডায়াবেটিস কমাই ফেলো। ভাই এই অবস্থায় যখন এই যে তার ভুল একটা থিঙ্কিং 2-এ চলে আসছে, এখন আর সহ্য করতে পারতেছে, এবার পড়ে যাচ্ছে, তখন যার মাধ্যমে নিচ্ছে বলে স্যার এই অবস্থা আমার, তো আমি তো খুব খুশি আপনাদের এগুলো নিয়ে, কিন্তু আজকে আমার কাছে কেমন যেন লাগতেছে। বলে যে আপনি মাপছেন, আপনাকে স্যারে বলছে 1 সপ্তাহ পরে রিপোর্ট দিতে পারবে। আমি তো মাপছি, আমি তো প্রতিদিন পরে মাপি, আমি তো আজকে গতকালকে মাপছি 2 ছিল, ওইটা তো মাথায় হাত দিয়ে দিচ্ছি। কি বলে 2 ছিল? আপনি জানান নাই কেন আমাকে? আপনাকে বলছি যে প্রতি সপ্তাহে আমাকে জানাবেন, ডোজেস চেঞ্জ করবো, সাথে সাথে চিনি শরবত খাওয়াই আপনাকে সোজা কথা বলবো। তো এই হচ্ছে বিষয়। ডোজেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কাউন্সিলিংয়ে রাখতে হবে, ফলো আপে রাখতে হবে। এভাবে ফলো আপ দিয়ে যদি একটা রোগীর রেজাল্ট বের করতে পারেন, তার কাছ থেকে অন্তত 100 রোগী পাবেন। আমরা আসলে সিস্টেম ওয়াইজ কাজ করি না, এই কারণে বলি ইনকাম তো আসতেছে, সময় দিতে চাই না। ওকে, ডায়াবেটিস নিয়ে অনেক কথা হলো।
এটা হলো ডায়াবেটিসের ট্রিটমেন্ট। ক্লিয়ার? এখন পারবেন তো ডায়াবেটিসের ট্রিটমেন্ট দিতে? মাশরুম গুঁড়া আমাদের যে ইকোতে আছে ওটা এক গ্লাস, এক কাপ পানির মধ্যে হাফ চা চামচ পাউডার দিলে হবে, বা এক গ্লাসের মধ্যে এক চা চামচ পাউডার দিলে হবে। ঠিক আছে? আবার যদি আপনি ফুল ট্রিটমেন্ট দিচ্ছেন 5,000 6,000 7,000 তার কাছে ব্যাপার না, ভাই আমার ডায়াবেটিস ভালো করেন, টাকা ব্যাপার না, তাহলে ইকো প্রোডাক্ট সহ ধরাই দিবেন 3-4টা, যেহেতু ট্রিটমেন্টটা ভালোভাবে হয়। এই যে সিরোতার গুঁড়া, সিয়াসি, তুলসী গুঁড়া, এগুলো 3-4টা একসাথে দিয়ে এটা একবারে খাওয়াই দিবেন। এক গ্লাসের মধ্যে হাফ চা চামচ করে দিয়ে একবারে এক ডোজ দিয়ে দিবেন। আপনি যদি প্রত্যেক আইটেম এক গ্লাস করে দেবেন, ওই ব্যাটা তো মরে যাবে, কত গ্লাস খাবে। তাহলে এগুলো সিস্টেমগুলো জানতে হবে। সোশ্যালগুলো চলবে, পাশাপাশি একবেলা এটা এক গ্লাস খাবে। ক্লিয়ার? তবে ইকোর মধ্যে একেবারে না দিলে অন্তত মাশরুম গুঁড়াটা দিবেন। যদি সে এটা 800 টাকা না নিতে না পারে, ওটা 380 টাকা, ওটা নিতে পারবে, মাশরুম গুঁড়াটা সাথে দিবেন। এবার আসেন অ্যাজমা প্রোডাক্ট। এটা লিখছেন তো, নোট করছেন তো সবাই? ওকে। আসলে আমাদের উদ্দেশ্য আপনাদেরকে শেখানো, আপনারা যাতে নিজে নিজে ট্রিটমেন্ট দিতে পারেন। কারণ আমাদের রোগীর সংখ্যা এত বেশি বাড়ছে, বিভিন্ন লিঙ্ক থেকে রোগী আসে প্রতিদিন, সবাইকে আমরা সময় দিতে পারি না। আপনি যদি শিখে যান, আপনার টিমটাকে আপনি সময় দিতে পারবেন, আপনি সেখানে ডাক্তার হয়ে গেলেন, বা ডাক্তার না পরামর্শদাতা। আমাদের প্রোডাক্ট বিক্রির জন্য ডাক্তারের প্রয়োজন হয় না, একেবারে নিঃসন্দেহে কাজ করেন এগুলো। ফুড নিয়ে কাজ করতেছে, পুষ্টি খাবার নিয়ে কাজ করতেছে, ভয়ের কোনো কারণ নেই। আপনার ডাক্তার বলার দরকার নেই, রোগী ডাক্তার বলো, কিন্তু আপনি যখন কোনো ঝামেলা পড়ে যাবেন, বলে আমি তো ডাক্তার নেই, আমি ফুড খাওয়াচ্ছি, ফুডের পরামর্শ দিচ্ছি, পুষ্টি খাবার। আপনার যদি প্রবলেম হয়, আপনি এটাকে সায়েন্স ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখেন এটার মধ্যে ক্ষতিকর কোনো কিছু আছে কিনা। ঠিক আছে? নিঃসন্দেহে কাজ করতে পারবে। এবার আসেন অ্যাজমা প্রোডাক্ট নিয়ে। অ্যাজমার কী প্রোডাক্ট দেবো আমরা? অ্যাজমা তো শ্বাসকষ্ট বোঝেন, অ্যাজমার সাথে অ্যালার্জির সম্পর্ক আছে, ধুলাবালি, এলোমেলো খাবার, তারপর হচ্ছে যে ব্রঙ্কাইটিসের প্রবলেম, লাংসের প্রবলেম, মূলত লাংসের প্রবলেমই এটা। তো অ্যাজমার জন্য আমরা কি দেবো? অ্যাজমা রোগী কিন্তু দীর্ঘদিন ধরে কষ্ট করতে করতে ওষুধ খেতে খেতে যদি দেখে যে আর সহ্য হচ্ছে না, পরে স্প্রে নিয়ে নেয়, ইমার্জেন্সি দরকার হলে স্প্রে ইউজ করবে। কেমন? তাহলে অ্যাজমার জন্য আমরা দেবো 1 নম্বরে লাংস রিফ্রেশার, 2 নম্বরে দিব কোল্ড অ্যান্ড ফ্লু, 3 নম্বরে দিব মাসালা টি, এর সাথে মোরিঙ্গা গোল্ড দেবেন, সাথে ভেলভেট প্লাসটা দিবেন, যদি সেটা টার্গেটেড কাস্টমার হয়, আপনার সামর্থ্যপূর্ণ কাস্টমার হয়, এবং সাথে মাসালা টি তো আছে। তাহলে কী কী বললাম? লাংস রিফ্রেশার, কোল্ড অ্যান্ড ফ্লু, মাসালা টি, মোরিঙ্গা গোল্ড এবং ভেলভেট প্লাস। এটা হচ্ছে আমাদের শ্বাসকষ্টের রোগীর, অ্যাজমা রোগীর সোশ্যাল ট্রিটমেন্ট। সাথে আপনি ইকো থেকে দিতে পারেন আদা গুঁড়া, রসুন গুঁড়া, তুলসী গুঁড়া, সাথে কালো জিরার তেল। কালো জিরার তেলে যে কী গুণ, এটা তো আপনি চিন্তা করতে পারবেন। কোনটা? অ্যাজমারটা? আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি মিনিমাম 3 মাস সাজেস্ট করবেন, মিনিমাম 3 থেকে 5 মাস বলবেন, মিনিমাম 3 মাস বলে দেবেন। যে দেখেন আপনি এখানে একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট পাচ্ছেন। আপনি এরকম না যে 3 দিন খেয়ে আপনি একটু নিস্তার করেন, এরকম না। আপনি যদি পার্মানেন্ট ট্রিটমেন্ট চান তাহলে নেন, আর না হলে আপনি ওই অ্যালোপ্যাথি খান, সেটাই ভালো। তাহলে একদিকে তার ট্রিটমেন্টও হলো, রেজাল্টও আসলো, অন্যদিকে আমার কাস্টমারও ক্রিয়েট হলো। বুঝাই বলতে হবে, এরকম না যে না খেলে না নাই চলে যাবে, অ্যালোপ্যাথিক খাতে এভাবে বলা যাবে। যে সিস্টেমে তাকে প্রোডাক্টগুলোর গুরুত্বটা তার ব্রেন ঢুকাতে হবে, তখনই সে খাবে, 3 মাস কেন 6 মাসও খাবে। ঠিক আছে? তারপর লাঞ্চের জন্য বললাম কি কি? লাঞ্চ রিফ্রেশার, কোল্ড অ্যান্ড ফ্লু, মাসালা টি, ভেলভেট প্লাস, মোরিঙ্গা গোল্ড, সাথে ডিটক্সটাও। ডিটক্সটাও খুবই ভালো রাখে, অনেক কাজ ডিটক্সের, যদি সে কেনার মতো সামর্থ্য থাকে। সাথে ইকো প্রোডাক্ট কি? আদা গুঁড়া, রসুন গুঁড়া, তুলসী গুঁড়া, ওই হাফ চা চামচ করে দিয়ে 1 চা চামচ কালো জিরার তেল দিয়ে দেবে, একবেলা খাবেন। তাহলে লাঞ্চেরটা ক্লিয়ার। অনেকে যে বলে যে টনসেল হয়েছে, টনসেল আসলে এটা কি? ওই যে শ্বাসনালীতে ব্রঙ্কাইটিসের কারণে প্রদাহ জমে 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 এটা শ্বাসনালীটাকে আস্তে আস্তে ছোটো করে দেয়। টনসেল এখান থেকেই হয়। তো এটাই তো আমাদের অ্যাজমার ট্রিটমেন্ট, আমরা তো অ্যাজমার ট্রিটমেন্ট ওখানেই করি। সো এই ট্রিটমেন্টটা যদি আপনি তাকে 3 থেকে 4 মাস করাতে পারেন, টনসেলের অনেকে আবার অপারেশনও করায় শুনছি, তাহলে অপারেশনও করা লাগতেছে না, যদি আপনি বুঝে বলতে পারেন, সে যদি কন্টিনিউ 3 থেকে 4 মাস খেতে পারে। তাহলে গেল অ্যাজমার ট্রিটমেন্ট গেল আমাদের। এবার আসেন বেদনার প্রোডাক্ট। ব্যথার রুগী নাই, এখানে 25 জন থাকবে, তার মধ্যে 20 জনে আছেন বলবেন যে আমার শরীরে ব্যথা আছে। ব্যথা থাকে, ব্যথা সম্পর্কে একটা গল্প আছে, ছোট্ট একটা গল্প 2 লাইনে।
এটা হচ্ছে মানে দিনের পর দিন একজন ডাক্তারের আমেরিকার একটা কাহিনী বলতেছি। একজন ডাক্তারের ব্যথার রোগী এত বেড়ে গেছে, আর আমাদের কিছু কিছু ব্যথার রোগী আছে একটু শরীর ম্যাজ ম্যাজ করতেছে, ভালো লাগতেছে না, বলে যে আমার ব্যথার সমস্যা, ডাক্তারের কাছে চলে আসে। শুধু শুধু হয়তো তার একটু বিশ্রাম নিলে বা কোনো কিছু করলে তার ঠিক হয়ে যায়, ব্যথার জন্য চলে আসে, ট্রিটমেন্টের জন্য চলে আসে। আর ডাক্তার কি করে, এতগুলো ওষুধ ধরায় দেয়, কন্টিনিউ চলতে থাকে, ওই ওষুধই তাকে পুরোপুরি ব্যথার রোগী বানায় ফেলে। তো এটা যখন ওই ডাক্তার বললো একবার যে এত ব্যথার রোগী কেন স্যার, উনি বলে যে আসলে দেখেন 75% ব্যথার রোগীর আসলে কোনো ব্যথা নেই। কি বলেন স্যার, তো এরা ওষুধ খাচ্ছে, কষ্ট করতেছে, আপনি বলেন ব্যথা নেই। বলে আপনি প্রমাণ দেখতে চান, তাহলে আগামী সপ্তাহে আসেন, ডিক্লার দেন আপনি, যে মাইকিং করেন যে আগামী সপ্তাহে ব্যথার লেটেস্ট একটা ইনজেকশন বের হয়েছে, ওই ইনজেকশনটা পুশ করলে চিরতরে ব্যথা ফিনিশ হয়ে যাবে। তখন এভাবে ডিক্লার দেওয়ার পর ব্যথার রোগী এসে গেল নির্দিষ্ট দিনে। তো এরপরে উনি ওই ইনজেকশনটা কী করলো, তার যে সহকারী আছে ওদেরকে বলে সবাইকে ইনজেকশনটা পুশ করেন। পুশ করার এক ঘন্টার মধ্যে, পুশ করার 1 ঘন্টার মধ্যে তুমি আমাকে রিপোর্ট দিবা যে কতজন রোগী বাকি আছে। 1 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম চলে যাবে, ম্যাক্সিমামেরই ব্যথা ভালো হয়ে যাবে। তো তখন সবাই তো মহা খুশি, ইনজেকশন নিল, 1 ঘন্টার মধ্যে আমি ভালো হয়ে যাব। তো 1 ঘন্টা শেষ হওয়ার আগে দেখা গেছে যে 90% রোগী নেই, চলে গেছে, ব্যথা ভালো হয়ে গেছে ওই ইনজেকশন দিয়ে। এখন অবাক সবাই, কি ইনজেকশন দিল ডাক্তার সাহেব, বছরের পর বছর ব্যথার ওষুধ খাচ্ছি। পরে তার সহকারী যারা আছে জিজ্ঞেস করলো, ওদেরকে জিজ্ঞেস করছে কয়জন আছে, বলে যে স্যার 8 জন আছে, 100 জনের মধ্যে 8 জন আছে। অবাক কাণ্ড, স্যার এখানে কাহিনীটা কি, রহস্যটা কি আপনার আজকের এই ট্রিটমেন্ট? বলো তাহলে শোনো, আমি তোমাকে যে ইনজেকশনটা ফুস করতে দিয়েছি, ওই ইনজেকশনের মধ্যে স্রেফ ডিস্টিল ওয়াটার ছিল, আর কিচ্ছু ছিল না। অর্থাৎ তার আসলে কোনো ব্যথা নেই, তার মনে হচ্ছে তার ব্যথা লাগছে। ব্যথাটা মূলত আমাদের ব্রেনই আমাদেরকে খবর দেয় যে তোমার ওখানে পেইন হচ্ছে। তার আসলে মাইন্ড সেট আপ হয়ে গেছে, তার ভালো লাগতেছে না, ব্যথা লাগতেছে, ওষুধ দিয়ে খেলে মনে ভালো হয়ে যাবে। ওষুধটাকে এত সহজলভ্য তার মানুষ মনে করে ফেলছে। তো সর্বশেষ 8 জন কি ব্যথার রোগী পাওয়া গেল। তার মানে সে বুঝাতে চাইছে যে আসলে যত রোগ ব্যথার ওষুধ খায়, ম্যাক্সিমামেরই ব্যথার কোনো ওষুধ নেই। এরা একটু ভালো লাগতেছে না, এটার জন্য ব্যথার ওষুধ খেতে খেতে নিজেরাই পুরোপুরি পার্মানেন্ট ব্যথার রোগী হয়ে গেছে ওষুধের সাইড এফেক্টের কারণে। তো আসেন, আমরা ব্যথার রোগীর জন্য আমরা কোনো ওষুধ দেবো না, আমরা প্রাকৃতিক খাদ্য খাবার দিয়ে, জেনুইনের সোশ্যাল প্রোডাক্টগুলো দিয়ে, সোশ্যাল এবং ইকো প্রোডাক্টগুলো দিয়ে আমরা ব্যথা ভালো করবো। কোষকে অ্যাক্টিভ করে, মানুষের দেহের কোষগুলোকে অ্যাক্টিভ করে। সে ব্যথার জন্য কী কী দেবেন? প্রথম প্রোডাক্টটা তো আমরা সবাই জানি, তাই না? কমনটা কি সেটা? জিরোফেইল। জিরোফেইলটা মজিব ভাই কি যেন বললো, কোনটা ছাড়া বাকি সব কাজ করে? মনের ব্যথা ছাড়া সকল রোগের কাজ করে। আসলে দেখ, গতকালকে আমি ঢাকা প্রোগ্রাম থেকে আসছি, প্রায় 12:30 বেজে গেছে, পুরো শরীরে এত বেশি স্ট্রেস, জ্বর এসে গেছে আমার টেবিলে। কিন্তু ওই আমাদের যে মিরাকেল ফুডগুলো সবই কিন্তু খোলা থাকে, সবাই খেয়ে আমরা। তো সাথে সাথে আমি শোয়ার সময় 2টা জিরোফেইল, আবার এদিকে জ্বরও এসে গেছে, 2টা চিন্তা করতেছি কালকে ক্লাস আছে, আজকে এই অবস্থা আমি আরও ভয় পেয়ে গেছি। 2টা জিরোফেইল, 2টা কোল্ড অ্যান্ড ফ্লু, 2টা মোরিঙ্গা গোল্ড এবং সাথে একটা পাপায়া একসাথে খেয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ সকালে উঠে দেখি কোনো স্ট্রেস নেই, কোনো ব্যথা নেই। সকালে উঠে আবার কোল্ড অ্যান্ড ফ্লু খাইছি অবশ্যই, যাতে সমস্যা না হয়। তো জিরোফেনটা মাস্ট দেবেন যে কোনো ব্যথা রোগীকে। সাথে সাথে এখন একটা রোগীকে যদি কমপ্লিট ট্রিটমেন্ট দিতে চান ব্যথা, তাহলে দেবেন হচ্ছে জিরোফেনের সাথে স্পিরুলিনা দেবেন, ক্যালমিক্স দেবেন, ওমেগা 3 দেবেন, মোরিঙ্গা গোল্ড তো থাকবেই সবগুলোর সাথে। তারপর সয়া গোল্ড অথবা সয়া চকলেট, এটা আপনারা জানেন সয়া গোল্ড কাকে, সয়া চকলেট কাকে। তারপর আসেন অ্যালকালি এবং হলিড্রপস, সাথে কোল্ড অ্যান্ড ফ্লু দিতে পারেন। তাহলে কী কী বলছি একটু লিখে রাখেন, এটা কিন্তু খুব কাজ দেবে আপনাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে। যার সামর্থ্য আছে তাকে কীভাবে দিতে পারেন পুরোপুরি ব্যথা সারানোর জন্য। জিরোফেনের সাথে স্পিরুলিনা, ক্যালমিক্স, ওমেগা 3, মোরিঙ্গা গোল্ড, সয়া গোল্ড অথবা সয়া চকলেট, অ্যালকালিপের কাজ তো আপনারা জানেনই, এটা একটা মিরাকেল ফুড, হলিড্রপস এবং কোল্ড অ্যান্ড ফ্লু। তো এক্ষেত্রে হলিড্রপের ব্যাপারে একটা কথা আছে, 30 বছরের নিচে কোনো রোগীকে হলিড্রপ দেয়া
যাবে না। ইভেন যদি সে কিডনির রোগী হয় তাকে হলিড্রপ দেওয়া যাবে। মানে এটা আমরা মাঠে পাইছি যে কিডনি রোগী ইউজ করলে সমস্যা তৈরি হয়, প্রস্রাব বন্ধ হয়ে যায়। তাহলে টোটাল ট্রিটমেন্টটা বুঝছেন তো? সোশ্যালে কী কী লাগে? জিরোফেন, ক্যালমিক্স, তারপর হচ্ছে ওমেগা 3, মোরিঙ্গা, সয়া গোল্ড অথবা চকলেট, অ্যালকালি হলিড্রপস এবং কোল্ড অ্যান্ড ফ্লু। ব্যথা, মাথা ব্যথা করলেও কোল্ড অ্যান্ড ফ্লু চলে যায়, কোনো সমস্যা নেই। জ্বর, মাথা ব্যথাগুলো চলে যায়। আর ইকো থেকে কী দিতে পারেন? কুমড়া বিচি, রসুন গুঁড়া, অশ্বগন্ধা এবং তিলের তেলটা দেবেন। কুমড়া বিচি, রসুন গুঁড়া, অশ্বগন্ধা গুঁড়া এবং তেলের তেলটার সাথে। এটা হলো একজন কি সামর্থ্যবান মানুষের ট্রিটমেন্টের জন্য। সে যদি পুরোপুরি ভালো হতে চায়, পয়সা খরচ করতে পারে, তাহলে তার সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হবে। এখানে আবার কথা আছে, এটা হলো টোটাল তার সর্ব অঙ্গে ব্যথা, সকল সমস্যা, সকল জায়গায় ব্যথা, ব্যথা ওষুধ খাচ্ছে কিন্তু বের হচ্ছে না, বুঝতেছে না কিসের ব্যথা, তাদেরকে এই কম্বাইন ট্রিটমেন্ট দেবে। এর পরবর্তীতে এখন আমরা চেষ্টা করবো যত কমের মধ্যে প্রোডাক্টগুলো দেওয়া যায় রোগীকে। প্রথমত যদি তার ব্যথাটা বাতের ব্যথা হয়, কেমনে বুঝবেন? পুরো শরীরে ব্যথা, বিভিন্ন মাংসপেশিতে ব্যথা, হ্যাঁ ম্যাক্সিমাম হাতের মাংসপেশি, পায়ের মাংসপেশিতে ব্যথা হলে নর্মালি এটা জিরোপেনের সাথে স্পিরুলিনাটা মিরাকেল কাজ করে বাতের ব্যথার জন্য। স্পিরুলিনা অথবা ওমেগা 3 বাতের ব্যথার জন্য কঠিন কাজ করে, আর কিছু লাগে না। তাহলে বাতের ব্যথার জন্য কি স্পিরুলিনা, জিরোপেনের সাথে স্পিরুলিনা অথবা ওমেগা 3। এরপর হচ্ছে যদি হাড় ক্ষয় হয়ে থাকে, তার জয়েন্টে হইতে পারে, কোমরে হইতে পারে হাড় ক্ষয়, সেক্ষেত্রে আপনি এনশিওর হবেন আসলে কি হাড় ক্ষয় কিনা। কীভাবে? তার কোমর ব্যথা জিজ্ঞেস করবেন উনি কখনো এক্সরে করাইছে কিনা, বা ডাক্তার তাকে কারণ বলছে কিনা ব্যথা। যখন জেনে যাবেন যে হাড় ক্ষয়, তখন আপনি কি করবেন? জিরোফেনের সাথে সয়া গোল্ড অথবা সয়া চকলেট। কিডনি অথবা ডায়াবেটিসের রোগী হলে সয়া গোল্ড দেবেন, আর অন্য সবাইকে সয়া চকলেট দিলে বেটার কাজ করবে। সয়া গোল্ডের সাথে সয়া চকলেট হার্ট ক্ষয়ের জন্য বেশি কাজ করবে, ইনস্ট্যান্ট এনার্জিও পাবে, হার্ট ক্ষয়ও রিকভার হবে। তাহলে হার্ট ক্ষয়ের জন্য কি? জিরোফেন এবং সয়া গোল্ড, সয়া চকলেট। আমি কিন্তু দেখতেছি আজকে কে কে আছেন, 2 দিন পর ফোন করে বলবো না স্যার হার্ট ক্ষয়ের ব্যথা কী দিব, এখন শিখে ফেলতেছি, কিন্তু শিখে ফেলেন। এরপর হচ্ছে আসেন ক্যালসিয়ামের অভাবে ব্যথা হয়। ক্যালসিয়ামের অভাব আপনি অনুমান করবেন কীভাবে? জয়েন্টগুলোতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, নর্মালি এসব জায়গায় ক্যালসিয়ামের কি ঘাটতি হয়, ঘাটতি তৈরি হয়। মানে আমাদের হাড়ের ভিতরে যে অস্থিমজ্জা থাকে ওগুলো শুকিয়ে যায়, ক্যালসিয়ামের ঘাটতি হয়। আবার দেখবেন ক্যালসিয়াম কিন্তু আমাদের পায়খানার সাথে বেরো হয়ে যায়। আপনি যখন পায়খানা যাবেন, যখন পরিষ্কার করবেন, তখন দেখবেন যে একটু আঠা আঠা মনে হবে, তাহলে মনে করবেন যে তার ক্যালসিয়াম বের হচ্ছে, ক্যালসিয়াম পাতলা হয়ে গেছে, বের হচ্ছে, ক্যালসিয়াম আবার বেরো হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়। ঠিক আছে? তাহলে ক্যালসিয়ামের ব্যথা যদি আপনি এনশিওর করতে পারেন, তাকে দিবেন জিরোফেনের সাথে কি? জিরোফেনের সাথে তাকে দেবেন হচ্ছে আপনি মাশরুমটা দিতে পারেন, আর ক্যালমিক্সটা মাস্ট দেবেন, সাথে মাশরুমটাও দিতে পারেন। প্রথম হলো ক্যালমিক্স। একেবারে সামর্থ্য যদি বেশি না থাকে, তাকে জিরোফেন এবং ক্যালমিক্স, তার ক্যালসিয়ামের ঘাটতির জন্য যে ব্যথাটা হয় সেটার জন্য। ঠিক আছে? সাথে যদি নিতে পারে সয়া গোল্ডটাও দিয়ে দিতে পারে। তাহলে ম্যাক্সিমাম এই 3 রকমের ব্যথার রোগী আমরা পেয়ে থাকি, তাই না? হাড় ক্ষয়, বাতের ব্যথা এবং ক্যালসিয়ামের অভাবে জয়েন্টগুলোতে ব্যথা। ক্লিয়ার? তাহলে আমরা ব্যথার ট্রিটমেন্টটা দিতে পারবো তো। এটার সাথে যদি আরও একটু ভালো ট্রিটমেন্ট দিতে চান, সেখান থেকে আপনি ইকোর কয়েকটা প্রোডাক্ট দিয়ে দেন। কুমড়া বিচি, এটা ব্যথার জন্য খুব ভালো কাজ করে। কুমড়া বিচি, রসুন গুঁড়া, অশ্বগন্ধা, তিলের তেল যেটা বলছি। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যথার ট্রিটমেন্ট গেল। আমরা রোগী বুঝে রোগীকে প্রোডাক্ট দেব। ঠিক আছে? আমি ফুল কোর্স দিতে পারলে অবশ্যই সে বেটার রেজাল্ট পাবে, বাট তার সামর্থ্য থাকতে হবে, সেদিকে তাকাইতে হবে, তখন আমরা ওইদিকে যাব। ঠিক আছে? আর স্পেশালি যদি একেবারে স্পেসিফিক করতে পারেন যে তার এই ব্যথা, এই কারণে ব্যথা, তাহলে ওই স্পেশালগুলোই দেবেন, জিরোফেনের সাথে যেটা দেওয়ার জন্য বলছি। তাহলে ক্লিয়ার? ব্যথার প্রোডাক্টগুলো নিয়ে আর কোনো প্রশ্ন আছে? আর কিসের? ইকো হচ্ছে কুমড়া বিচি, অশ্বগন্ধা, তিলের তেল, রসুন গুঁড়া। ঠিক আছে? এরপর হচ্ছে ব্যথার ট্রিটমেন্ট গেল। এবার আসেন, আরেকটা বিষয় খেয়াল রাখবেন, অনেকের দেখা যায় যে রক টান পড়ে, বলে না ব্যথা এই জায়গাটাতে টান পড়ে, হাঁটতে পারি না, হাঁটু আমি কি মুখ করাইতে পারি না, গোলাইতে পারি না, নামাজ পড়তে গেলে হাঁটু গোলানো যায় না।
ওদের ওদের ক্ষেত্রে মনে করবেন যে তার এই প্রবলেমের অন্যতম একটা কারণ হচ্ছে ব্লাড সার্কুলেশন কম হয়। সেই ক্ষেত্রে তাকে ব্যথার সাথে আপনি প্লাগজিরোলটা ধরে দেবেন। ব্লাড সার্কুলেশন কম হলেও এই প্রবলেমগুলো তৈরি হয়, বা ঘাড়ের ব্যথা এভাবে হয়। ওই যে প্লাগজিরোল, এই যে আপনার হার্ট থেকে যে টিস্যুগুলো দিয়ে ব্লাডটা ব্রেনের দিকে যায়, সেই টিস্যুগুলো দিয়ে তার ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না, কারণ ব্লাড তার পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না ফুসফুস থেকে, ওখানে প্রবলেমগুলো হয়। সেসব ক্ষেত্রে আপনি প্লাগজিরোল দিয়ে দেবেন। আচ্ছা, এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ লাইফস্টাইল ডিজিজ নিয়ে কথা বলে, সেটা হচ্ছে হার্টের প্রোডাক্ট, হার্টের প্রবলেম। হার্ট আমাদের কোন দিকে থাকে? বাম দিকে। নর্মালি একদম সিম্পল একটা কেস ধরবেন যে বাম দিকে ব্যথা হলে বুঝতে হবে 80% শিওর থাকবেন এটা হার্টের ব্যথা। আর ডান দিকে হলে সেটা বিভিন্ন কারণ হতে পারে, গ্যাসের সমস্যার কারণেও হতে পারে, আবার অনেক সময় লিভারের প্রবলেমের কারণে হতে পারে। মাঝামাঝি হলে সেক্ষেত্রে লিভারটাকে সন্দেহের তালিকা রাখতে হবে। তো সেটা আমরা বডি অ্যানালাইজার মেশিনের মাধ্যমে তো আমরা মোটামুটি স্পেসিফিক করতে পারি কিসের। হ্যাঁ, তো তাহলে এই হার্টের জন্য আমরা কী কী প্রোডাক্ট দেবো? হার্টের ট্রিটমেন্ট কিন্তু অনেক এক্সপেন্সিভ অ্যালোপ্যাথিক জগতে, তাই না? এবং কন্টিনিউ মৃত্যু পর্যন্ত খেতে হয়। কালকে বাসে বসে বসে শোনা গেছে যে হুজুরের সাথে দেখা হয়ে গেছে, ওনার আব্বা হার্ট অ্যাটাক করছে, অলরেডি হার্টের ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে, সকালে ফোন দিতে হয়। মানে ইয়ে করছে, স্ট্রোক করছে, স্ট্রোক করার পরে ফেনীতে নিচে বলে যে হার্টের সমস্যা, আবার ঢাকাতে নিচে সেখানেও বলে যে হার্টের প্রবলেম। এদিকে অলরেডি হালকা প্যারালাইজ সিস্টেম হয়ে গেছে, তো ট্রিটমেন্ট চলতেছে। তখন ওনাকে একটা কাউন্সিলিং দিয়ে দিলাম যে এটা করলে বেটার ট্রিটমেন্ট হবে, তখন উনি যোগাযোগ করবে, তারপরে বলছে। যাই হোক, হার্টের ক্ষেত্রে আমাদের প্রথম প্রোডাক্ট কি? কার্ডিও ফুড। হার্টের রক্তনালীগুলোকে কি করে? হার্টের মূল রোগের কারণ হচ্ছে রক্তনালী, রক্তনালীর ভিতরে রক্ত চলাচল ঠিকমতো হয় না, এটাই অন্যতম কারণ হার্টের প্রবলেম। সেখানে বাল্ব আছে, আর অনেকগুলো বিষয় আছে, তবে এটা হচ্ছে অন্যতম কারণ। রক্তনালীতে কি? রক্তনালীতে রক্ত চলাচল স্লো হওয়ার বেশ কয়েকটা কারণ আছে। এক হচ্ছে ব্লাড ভেসেলগুলো অক্সিজেন কম পায়, তারপর হিমোগ্লোবিন দৌড়াইতে পারে না। 2 নম্বর কারণ হচ্ছে সেখানে কি চর্বি জমে, যেটাকে আমরা কোলেস্টেরল বলি, এলডিএল, যেটা লো ডেনসিটি লিপোপ্রোটিন যেটাকে বলি আমরা, যেটা বেড়ে গেলে সমস্যা। তাহলে এলডিএল বেড়ে যাওয়া মানে কি? আপনার রক্তনালীর ভিতরে চর্বি জমে গেছে, ব্লক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ফেন শুরু হয়ে গেছে 4 বছর আগ থেকে, একটু 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 করে ব্লক হচ্ছে। যখন পুরোপুরি হয়ে যাবে তখন আপনি ডাক্তারের কাছে যান, আপনার হার্ট অ্যাটাক আছে, তখন তো আর গিয়ে না, আপনি পুরো হার্টের রোগী, তখন হয় রিং বসাতে হচ্ছে, না হয় অন্য ট্রিটমেন্ট। তাহলে প্রথম রোগীর প্রথম ট্রিটমেন্ট প্রোডাক্ট কি? কার্ডিও ফুড সাথে প্লাগজিডোয়েল, এই দুইটা একেবারে এসেনশিয়াল। কার্ডিও ফুড এবং প্লাগজিডোয়েল সাথে 3 নম্বরে যেটা আসবে সেটা হলো সয়া গোল্ড, টক দই এবং লেবু রস মিশিয়ে। যদি আলসারের সমস্যা থাকে সেক্ষেত্রে লেবু রস দেবেন না, ঠিক আছে? টক দই এবং লেবু রস মিশিয়ে সাথে এর সাথে কার্ডিও ফুডের সাথে খাওয়াবেন। আর ডোজেস পদ্ধতি আপনারা জানেন কীভাবে খাওয়াতে হয়। এরপরে কি দেবেন? টোটাল ট্রিটমেন্টটা কীভাবে হবে? অ্যালকালিপ দিবেন, সাথে মাশরুম দিবেন, স্লিমিং টি দিবেন এবং হলি ড্রপ দিবেন। তাহলে লিখেন: কার্ডিও ফুড, প্লাগজিডোয়েল, সয়া গোল্ড, অ্যালকালিপ, মাশরুম, স্লিমিং টি এবং তাহলে হলি ড্রপ। কেমন? এই ক্ষেত্রেও, তবে হার্টের রোগের ক্ষেত্রে তো জানেন একটু বেশি টাকা আসে, ওইভাবে বুঝে বলবেন। যদি একেবারে না নিতে চায় বা তার সামর্থ্য নেই, সেক্ষেত্রে কার্ডিও ফুড, প্লাগজিডোয়েল এবং সয়া গোল্ড, এই 3টা জিনিস দিয়ে শুরু করে দেবেন হার্টের ট্রিটমেন্ট। কেমন? আচ্ছা, সময় খুব কম, আমরা আর একটা বিষয় নিয়ে কথা বলবো, তারপর শেষ করব, পরবর্তীতে বাকিগুলো শেষ করব। পাকস্থলী। পাকস্থলী রোগের অন্যতম কারণ। রোগ তৈরির প্রথম এবং পূর্বস্থান হচ্ছে কি? পূর্বশর্ত হচ্ছে তার পাকস্থলীতে প্রবলেম। ম্যাক্সিমাম রোগী আমার পেট থেকে তৈরি হয়। আরেকটা জিনিস মনে রাখেন, একটা সার্কেল মনে রাখেন: পাকস্থলী, লিভার, পিত্তথলি, কিডনি, এই 4টা জিনিস একটার সাথে একটা রিলেটেড। আপনার পাকস্থলী সমস্যা আছে, লিভার তার কাজ করতে পারতেছে না, কিডনি তার শাসন কাজটা করতে পারতেছে না, প্রস্রাবে সব প্রবলেম হচ্ছে, এবং পিত্তথলিতে যে পিত্তরস লিভার বের করে দেয় সেটা বের না হয়ে পিত্তথলিতে জমা হচ্ছে, মানে আপনার গল ব্লাডার স্টোন তৈরি হয়ে যায়। তাহলে পাকস্থলী হচ্ছে অন্যতম একটা জায়গা যেখান থেকে রোগ তৈরি হয়, আমাদের রোগ জীবাণু তৈরি হয়। সেক্ষেত্রে প্রথম প্রোডাক্ট তো আমরা জানি কি? ক্লিনজিং, ডিটক্স
স্পাইসি ক্যাপ আছে পাশাপাশি যদি ক্লিনজিং না খেতে পারে তবে ক্লিনজিংটা বেটার কাজ করে। সাথে রিফাইন্ড ফুড আমরা জানি কিডনির প্রোডাক্ট, এটা কিন্তু পাকস্থলীর প্রবলেমের জন্য দিতে পারেন। রিফাইন্ড করে সে রিফাইন্ড ফুডটা দিতে পারেন, সাথে অ্যালকালি এবং কেমিক্যাল পাকস্থলীর আরেকটা গুরুত্বপূর্ণ, কারণ যত খাবার খাচ্ছি সবগুলোর সাথে ভেজাল গিয়ে তো প্রবলেম হচ্ছে পাকস্থলীতে। ওই খাবারটা যদি খাওয়ার আগে আপনি কেমিক্যাল দিয়ে যদি আপনি কেমিক্যাল মুক্ত করে ফেলেন, তাহলে তো ওইটা প্রথম ট্রিটমেন্ট হওয়া উচিত আপনার। প্রত্যেক পাকস্থলীর রোগীকে প্রথমে কেমিক্যালটার গুরুত্ব বুঝিয়ে ধরা যাবে, যে আগে আপনি ফ্রেশ খাবারটা খান, কেমিক্যাল মুক্ত খাবার খান, তারপর আপনি পেটের ট্রিটমেন্ট করেন, পাকস্থলীর ট্রিটমেন্ট করেন। তাহলে কি ক্লিনজিং, স্পাইসি ক্যাপ, রিফাইন্ড ফুড, অ্যালকালি এবং কেমিক্যাল কেমন। সেই সাথে ইকো প্রোডাক্টের অনেকগুলো প্রোডাক্ট আছে, এটা তো যার যার ধর্ম অনুযায়ী ইকো প্রোডাক্ট দেবেন। যেমন সিরোতার গুঁড়া আছে, সোনাপাতা আছে, শিমুল গুঁড়া, কুমড়ো বিচিও কাজ করে, কালো মেঘ এটাও কাজ করে, কালো জিরার তেলও কাজ করে, সিয়াসিড, আদা গুঁড়া, এগুলো সব কিন্তু পাকস্থলীর জন্য খুবই ভালো, পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ানোর জন্য। তো আপনি অবস্থা বুঝে যে কোনো একটা দুটা প্রোডাক্ট এখান থেকে সাজেস্ট করতে পারেন। আর ক্লিনজিং কাকে কীভাবে খাওয়াতে হয়, কাকে দেওয়া যায় না, এগুলো তো আপনারা জানেনই। ছোটো 7 বছরের নিচে দেওয়া যাবে না, 7 বছর উপর থেকে দিলেই বেটার। আর 7 বছর থেকে 15 বছর পর্যন্ত 3 ভাগের 1 ভাগ দেন সাসেটের। অ্যাডাল্ট হলে ফুল দিতে পারেন। আবার যারা শারীরিকভাবে অসুস্থ তাদেরকে ফুল সাসেট কখনোই দেবেন না, তাদেরকে হাফ সাসেট দেবেন। এবং কখনোই দুর্বল রোগীদেরকে কন্টিনিউ করবেন না ক্লিনজিং, গ্যাপ দিন। প্রথমে 1-2-3 দিন খাবে, এরপরে 1-2 দিন পর পর খাওয়াবে। নাহলে এটা খেতে যায় উল্টা, যখন সে দুর্বল হয়ে যাবে উল্টা আপনার প্রোডাক্টের বদনাম তৈরি হবে, যে আমি তো শেষ ক্লিনজিং করে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবো, যেহেতু সময় কম, আসরের নামাজের সময়। ক্লিনজিং, স্পাইসি ক্যাপ দুটো একসাথে দিবেন না, যে ক্লিনজিং খেতে পারবে না তাকে স্পাইসি ক্যাপ দেবেন। ক্লিনজিং, স্পাইসি ক্যাপ, রিফাইন্ড ফুড, অ্যালকালি এবং কেমিক্লিন। কেমিক্লিন খাওয়ানোর জন্য না, কেমিক্লিন দিয়ে কী করবে, তার খাবারগুলোকে সে কেমিক্যাল মুক্ত করবে। আবার কেমিক্যাল খাওয়া দিয়ে না, ডাইরেক্ট খাওয়ানো যাবে। বাকি যে হাফস পাউডারগুলো বলছি ওগুলো পানির সাথে 1 চামচ, হাফ চামচ মিক্স করে খাওয়াবেন, পেটের জন্য খুবই ভালো কথা। সোনাপাতা তো মিরাকেল একটা ফুড পেটের সমস্যার জন্য, এবং ইসবগোল, সিরোতা, এগুলো তো আপনারা জানেনই গুণাগুণ। তো আজকে আমরা এই পর্যন্তই থাকি। পরবর্তী ক্লাসে আমরা বাকি যে রোগগুলো আছে, যেগুলো ট্রিটমেন্ট করতে হয় সেগুলো আমরা বলবো, এবং প্রত্যেকটা প্রোডাক্ট বেস আমি ট্রিটমেন্ট বলবো। যেমন যে আমরা এখানে আমাদের একটা লিস্ট আছে রোগের, এই যে ডায়াবেটিস, হার্টের সমস্যা, হাঁপানি, ব্যথা, কিডনি, পাকস্থলী, পাইলস, গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজম, কোষ্ঠকাঠিন্য, অ্যালার্জি, প্রস্রাবের সমস্যা, স্বাস্থ্যহীনতা, স্থূলতা, লিভার, উচ্চ রক্তচাপ, একেবারে রোগ বেস ধরে ধরে বলবো যে এই রোগের জন্য কোন প্রোডাক্ট স্পেসিফিক, এই রোগের জন্য কোন প্রোডাক্ট, শেষের দিন এটা ক্লিয়ার করবো। এখন আমরা লাইফস্টাইল ডিজিজগুলো নিয়ে বলছি, যেগুলো নিয়ে মানুষ দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। তবে আরেকটা টিপস দিই, সেটা হলো এখন যে কোরবানি অফার চলতেছে না, যদি কোরবানি অফার যিনি নিয়েছেন তার কাছে কি একটা বায়োনিউট্রি স্প্রে আসবে না? এটা এত মিরাকেল স্প্রে, আপনার ক্রনিক ডিজিজ দ্বারা ভুগতেছে, ক্রনিক ডিজিজ মানে দীর্ঘদিন ধরে রোগে ভুগতেছে, ভালো হচ্ছে না, এই যে এগুলো লাইফস্টাইল ডিজিজগুলোই ক্রনিক ডিজিজ, তাদেরকে এটার পাশাপাশি যদি তার সামর্থ্য অনুযায়ী এটা দিতে পারেন, বায়োনিউট্রি স্প্রেটা, এটা একেবারে টনিকের মতো কাজ করবে তার বডিতে, আপনার প্রোডাক্ট পাশাপাশি যদি এটা দিতে পারে। বিভিন্ন কোম্পানি আমি দেখছি, আমি অনেকগুলো কোম্পানির নাম জানি, তারা এই টাইপের স্প্রেটাকে, শুধু স্প্রেটাকে তারা ডায়াবেটিসের প্রোডাক্ট, হার্টের প্রোডাক্ট, অ্যাজমার প্রোডাক্ট বলে চালাই দিচ্ছে। এটা কত দারুণ একটা জিনিস। ধন্যবাদ সবাইকে। তবে আজকের আলোচনাটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা এতদিন আমরা নিজেরা ডাক্তার বলি, তো আমাদের এই সেক্টরে কিন্তু আমরা ডাক্তার না, আমরা যে কি হেলথ কাউন্সিল, আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে মানুষদেরকে ইয়ে করি, তারপরে মানুষ আবেগে চলে ডাক্তার করে, ঠিক আছে। পইলেও যদি একটা রোগ ভালো হয় আপাতত কক, তবে সব জায়গাতে ডাক্তার হিসেবে প্রস্তাব দেওয়ার দরকার নেই। কারণ আমার এটা বিক্রি করতে কোনো ডাক্তারের প্রয়োজন লাগে না, একজন সাধারণ লোক বেসিক কিছু জ্ঞান আহরণ করে উনি কিন্তু এই সেবাটা নিতে পারেন। এই যে জ্ঞানগুলো আমরা পাইলাম, এই জ্ঞানটা আমাদের কী রকম, মানে কীরকমভাবে কাজে লাগবে আমি একটা আপনাকে বলি। এক ভদ্রলোক বেলুনওয়ালা
বেলুন বিক্রি করতে করতে এত কাছে আর মানে বেলুন ধরেন বেচাও না, বাচ্চারা সব বেলুন কিনে রয়েছে। এখন তার তো বেলুন বিক্রি করার দরকার। খেয়াল করেন, ওই বেলুনওয়ালার বেলুন বিক্রি করলে না তার ইনকাম হবে, ইনকাম হলে সে ফ্যামিলিতে খরচ করতে পারবে। এখন বেলুন বিক্রি না, সে কী করছে বুদ্ধি করে কয়েকটা বেলুন, লাল রঙের বেলুনে বাতাস হিলিয়াম গ্যাস ঢুকাই আকাশে উড়ে গেছে। এখন দূর দূরান্ত থেকে বেশ কিছু ছেলে পেলে দেখতেছে অমুক জায়গা থেকে বেলুন উঠতেছে, সে তারা বাইতেছে ওইখানে মনে হয় বেলুন বিক্রি হইতেছে। এরকম বেশ কিছু ছেলে পেলে আসে বেলুন কেনার জন্য আসছে। হঠাৎ একটা ছেলে বেলুনওয়ালার পাঞ্জাবি ধরে টান দিয়ে বলতেছে, বেলুনওয়ালা আঙ্কেল, আকাশে কি শুধু লাল রঙের বেলুন উড়ে আর অন্যান্য কালারের কোনো বেলুন উড়ে না? তখন বেলুনওয়ালা বলছে, বাচ্চারা বাবু, বেলুন কিন্তু রঙের কারণে আকাশে ওড়ে না, বেলুন ওড়ে তার ভিতরে হিলিয়াম গ্যাসের কারণ। আর হিলিয়াম গ্যাসটা হচ্ছে আমাদের এই জ্ঞানটা, এই জ্ঞানের মাধ্যমে, জ্ঞান আহরণের মাধ্যমে কিন্তু আমরা মাঠে ময়দানে সুশি বাড়াতে পারবো, মানুষকে সেবা দিতে পারবো। তো সর্বোপরি সবাই অনেকক্ষণ ধৈর্য সহকারে প্রোগ্রাম উপভোগ করছেন। আমরা আশা করি সামনের দিনে আমাদের ক্লাসগুলো আরও প্রাণবন্ত হবে। আপনারা সবাই কাগজ কলম সাথে নিয়ে উপস্থিত হবেন, এই প্রত্যাশা রেখে আপনাদের জন্য আপ্যায়ন আপনারা গ্রহণ করবেন, বসে থাকেন দিচ্ছে। তো সবার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, সফলতা কামনা করে নিজ উদ্যোগে একটা ফোন না পেয়েও যারা উপস্থিত আছেন তাদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আজকে প্রোগ্রাম এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।